ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইসমাইল। ইসমাইল, অনেক ভালোবাসা, অসম্ভব শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ। তো আমি শুরু থেকে শুরু করছি। জি প্লিজ। আমার জন্ম 1994। 94? জি। 94? ইয়েস। আমি ভাবতেছি যে আমাকে গুরু গুরু বলতেছে, আমার কিনা লজ্জা পাচ্ছে। কোথায় 74 কোথায় 94, মানে কি 20 বছরের ছোট? জি জি অবশ্যই। শান্তমা সময় গেলে বিয়ে খেলে এরকম ছেলে থাকে। জি জি অবশ্যই। আমি আমি জাহিলি যুগের মানুষ নাকি? আমার আব্বার জন্মই তো হচ্ছে কত সালে? মুক্তিযুদ্ধের সময় আমার আব্বার জন্ম 71। জি। আমি যে 74। তারপর জি জি ওকে, তারপর ওকে, তাহলে দরদ দিয়ে বলতেই পারবো এখন। জি 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 অবশ্যই অবশ্যই। 20 বছর ছোট, আর বলতে হবে না, আমি এমনি বলবো। জি 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 অবশ্যই অবশ্যই। তো যাই হোক, আমি আসলে শারীরিকভাবে আমি অনেক ছোটবেলা থেকে, আমার যখন 10 বছর বয়স, তখন আমার মানুষ মনে করতো যে আমার 12-13 বছর বয়স হয়ে এটা গেছে। দাড়িটা রাখার জন্য এরকম লাগতেছে, আমি রাখলেও এরকম লাগবে। ওকে, তারপর তো 1994-এ আমার জন্ম। তো শুরু থেকেই আমি আমার নানা বাড়িতে বড় হয়েছি। আমাদের আর্থিক অসচ্ছলতা থাকার কারণে। বাই দ্য ওয়ে, সন্তোষ শেয়ার্ড হোস্ট। তো এরপর আমার মামা বাড়িতেই থাকা হতো। তো আমার মামা বাড়িতে যখন ছিলাম, তখন আমার আব্বা চিন্তা ভাবনা করেন যে আমি তখন, আমার একটা বোন আছে, আমার 4 বছরের ছোট। আমরা এই 2টা ভাই বোন যখন হই, আমার ওই বোনটার বয়স যখন আপনার 3 থেকে 4 বছর, তখন আমার আব্বা সিদ্ধান্ত নেয় যে আমাদের আর্থিক একটু সচ্ছলতার জন্য উনি এলাকার বাইরে কোথাও যে কোনো একটা কাজকর্মের জন্য যাবেন। তো উনি তখন সিলেটের একটা জায়গাতে একটা কাজের জন্য উনি যান এবং সেখানে একটা কাজ পেয়ে যান। তো সেখান থেকে মোটামুটি ভালো মানের, মানে ওই সময়কার যেটা হতো সেই অনুযায়ী ভালো মানের একটা অ্যামাউন্ট সেখান থেকে আর্ন করতেন। এবং ওই সময় তো আর মানে এখনকার মতো প্রচলিত ব্যাংকিং সিস্টেম বা মোবাইল ব্যাংকিং সিস্টেম ছিল না। তো সেই সময় কি করতেন, যে চিঠির মাধ্যমে টাকা পাঠাতেন। আবার কখনো কখনো এলাকার লোকজন যাদের সাথে কাজ করতো, তখন তাদের কাছে অনেক সময় টাকা পাঠিয়ে দিতেন। একটা সময় হলো যে আমাদের ওই নানাবাড়ি এলাকার কয়েকজন লোক আমার আব্বার কাছে গেল কাজের জন্য। কাজের জন্য যাওয়ার পরে, তো আমার আব্বা যে মালিকের বাড়িতে কাজ করতেন, ওনার আবার একটা রিক্সার গ্যারেজ ছিল। তখন ওই আমার আব্বাকে বলে যে যেহেতু তুমি মালিকের অনেক বিশ্বস্ত হয়ে গেছো, তো আমাদেরকে 2টা রিক্সা নিয়ে দাও, আমরা এখানে রিক্সা চালাই, তারপরে প্রতিদিন যেটা হয় সেটা আমরা মালিককে দিয়ে দেব। তো আমার আব্বা, যেহেতু আমার আব্বাও খুব সরল প্রকৃতির একজন মানুষ, তো সেই হিসেবে তাদেরকে সেখানে আপনার 2টা রিক্সা নিয়ে দেয়। কিন্তু ঘটনাক্রমে কিছুদিন রিক্সা চালানোর পরে তারা ওই রিক্সা 2টা অন্যত্র বিক্রি করে দিয়ে পালিয়ে চলে আসে বাড়িতে। কেন আসলে তাদের অসৎ উদ্দেশ্য ছিল বা এরকম আদার্স কিছু কারণে। তো যখন এরকমটা তারা যখন এরকমটা করে, তখন কিন্তু এই প্রেশারটা আমার আব্বার উপরে এসেই পড়ে এবং মালিক আমার আব্বাকে বলে দেয় যে এই রিক্সার টাকা বা ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে, যেহেতু তুমি তাদের জামিন হয়ে তুমি যেহেতু এটা নিয়ে দিয়েছিলে। এবং এটাও শর্ত দিয়ে দেয় যে আমার টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি বাড়ি যেতে পারবে না। তো তখন আমার আব্বার পার ডে হাজিরা ছিল হচ্ছে আপনার সম্ভবত 120 টাকা বা 130 টাকা এরকম। তো এর মধ্য দিয়ে আমার আব্বা একটা চিঠি লিখে এই কথাটা আমাদের বাড়িতে জানায়। তো তখন আমার মা খুব হতাশিত হয়ে পড়ে যে এই 2টা সন্তান নিয়ে আমি কিভাবে কি করব। তখন আসলে এমন একটা সময়, এমন একটা পরিবেশ চলে আসে যে আমার আব্বা আর বাড়ি টাকা পয়সা পাঠাতে পারে না। আর যেহেতু আমরা মামাদের বাড়িতে থাকি, সেহেতু আসলে আমরা পুরোপুরি একটা অসহায়ত্ব জীবন আমরা পার করতে শুরু করি। তো এইভাবে আমার বয়স যখন
7 বছর বা 8 বছর এরকম হবে। তো ওই সময়টাতে দেখতাম যে পাড়ার ছেলেপেলেরা স্কুলে যায়, তো আমি আসলে স্কুলে যাই না, বা এরকম হয় যে সকালবেলা যখন ওরা স্কুলে চলে যায় তখন আমি আর খেলার সাথী পাই না। তো আমার মাকে আমি বলি যে তো ওরা তো স্কুলে যাচ্ছে, তো আমিও তো স্কুলে যেতে পারি। তা আমার মা বলে যে স্কুলে পড়তে গেলে তো টাকা পয়সা লাগবে, তা তোমাকে টাকা পয়সা আমি কোথা থেকে দেব? তো আমি তখন জানি না এটা মানে দুঃসাহস নাকি সৎ সাহস, কি বলবেন গুরু আমি জানি না। আমার মাকে তখন আমি বলি যে লেখাপড়া শিখতে কোনো টাকা লাগে না, এটাই তো হওয়া উচিত। এই কথাটা আমি তখন বলি। তো তখন আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা ব্রাক স্কুল প্রতিষ্ঠিত হয়। তো সেই ব্রাক স্কুলে থেকে আমার বলতে পারেন যে আমার পড়ালেখা জীবনের শুরু। আর এই যে পড়ালেখা জীবনের শুরু হলো, কিন্তু পড়ালেখা জীবনের শুরুর সাথে আমাদের দুর্বিষহ একটা দিন শুরু হয়ে গেল। এমনও সময় যেত যে প্রতিদিন এক বেলা খাবার খেয়ে থাকতে হতো, বা আমার মা তখন অপারগ হয়ে আরেকজনের বাড়িতে কাজ করত, সেখান থেকে খাবার দাবার, টাকা পয়সা, চাউল, ওনারাও খুব ভালো মনের মানুষ ছিলেন। তা আমাদেরকে ওনারা যতটুকু পারতেন সহযোগিতা করতেন, কিন্তু আমরা কখনো আমার মাকে বুঝতে দিতাম না যে আমরা কষ্টে আছি বা আমরা আমাদের এইরকম দুর্বিষহ জীবন যাচ্ছে। আমরা কখনোই আমার মাকে কখনো বুঝতে দেই নাই। তারপরে আরেকটা জিনিস মানে করতাম, সেটা হচ্ছে যে গ্রাম এলাকায় যেটাকে আমরা বিল বলে থাকি, এই বিলে মাছ ধরতাম। বিলে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের জীবিকা নির্বাহ করতাম। এরকম একটা সময় মনে করেন বেশ কিছুদিন অতিবাহিত হলো। অতিবাহিত হওয়ার পরে এর মধ্য দিয়ে আমার আব্বাও ফিরে আসলেন, আবার তাদের টাকা পয়সা পরিশোধ করে দিয়ে ফিরে আসার পরে মোটামুটি আমার প্রাথমিক যে শিক্ষা সেখান থেকে শুরু হলো। ব্রাকে 1 বছর পড়ার পরে প্রাইমারি স্কুলে চলে গেলাম। ইসমাইল, জি, আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক জীবনের মোড় আছে, রাইট? এত ডিটেলে গেলে কোনোদিন গল্প শেষ হবে না। জি, সরাসরি গল্পে যায়। হ্যাঁ, সরাসরি গল্পে যাচ্ছি। তো আমি প্রাথমিক শিক্ষা শেষ করি 2005 সালে। তো 2005 সালে প্রাথমিক শিক্ষা শেষ করার পরে আমার ওই সময়টাতে যে প্রাথমিক শিক্ষাবৃত্তি সেটা আমি লাভ করি। তো শিক্ষাবৃত্তি লাভ করার পরে আমাদের স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা 5 জন শিক্ষাবৃত্তি লাভ করেছিলাম, আমাদের 5 জনকে পুরোপুরি গভর্নমেন্টের খরচে আমাদেরকে উন্নত মানের লেখাপড়া করানো হবে। এরকম একটা আমাদের গ্রামে একজন, আমি জানি না যে স্যারের পরিবারের কেউ আমাদেরকে শুনছেন কিনা, যদি শুনে থাকেন তাদেরকে আমি সেলিব্রেশন করছি। তো আমি তখন বলি যে স্যার আমি তো আসলে আমার আব্বা তো আমাকে মাদ্রাসায় পড়াবে। তো স্যার তখন বলে যে তুমি কি বলো, তুমি মাদ্রাসায় পড়বা? তো স্যার বলে যে মাদ্রাসায় পড়ো, সমস্যা নাই, কিন্তু তুমি অন্ততপক্ষে এসএসসি পর্যন্ত তুমি স্কুল লাইফ কন্টিনিউ করো। তো তখন আমাদের মসজিদের একজন ইমাম সাহেব আছেন, ওনার সাথে আমার আব্বা পরামর্শ করলেন। তো উনি তখন বললেন যে এসএসসি পর্যন্ত গেলে ও তখন আর মাদ্রাসায় পড়তে পারবে না, আর যেহেতু আপনার ছেলেকে হাফেজ বানাতে চাচ্ছেন সেহেতু এখনই দিতে হবে। আচ্ছা। তো যে কথা সেই কাজ, আমার আব্বা তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। তো আমি কমপ্লিট করেছেন ইসমাইল? জি, আমি বলছি যে একটু তাড়াতাড়ি যাই। জি জি, অবশ্যই। তো আমি তখন আপনি কমপ্লিট করছেন? জি জি। হ্যাঁ জি। এখন কন্টিনিউ করতেছেন? না, আমার তো কমপ্লিট হয়েছে, বাট কন্টিনিউ করতেছেন কি, যেমন ওই খতম তারাবির জন্য কন্টিনিউ করা? জি 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 জি, আমি এগুলোর মধ্যে আছি। লাস্ট বছরও কি খতম তারাবি পড়াইছেন? না, লাস্ট ইয়ারে পড়ানো হয়নি। আপনার পুরো ব্যাপারটা এখনো হেফজ করা আছে, রাইট? জি জি। তো এরপরে আমি তখন একটা জিনিস হলো, আমার নানা মসজিদের ইমাম ছিল, ওনার কাছ থেকে আমি সহি শুদ্ধভাবে কোরআন শিখেছিলাম। তো মাদ্রাসায় যাওয়ার পর আমাকে আর এক্সট্রা সময় দিতে হয় না, আমি ডিরেক্টলি হেফজখানায় ভর্তি হয়ে যাই। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি 1 বছর 3 মাসের মধ্যে পুরা কোরআন মুখস্থ করতে সক্ষম হই। আরবি ভাষাটা কিন্তু খুব সহজ কোনো ভাষা না, একদম। মনে করেন যে অনেকেই ভাবে যে খুব সহজ, যারা ওটার মধ্যে থাকে, কিন্তু সহজ ভাষা না কিন্তু। বাট পৃথিবীতে কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্য বা কোনো একটা মানে অভিধান বা কোনো একটা বিশ্বকোষ এরকম হেফজ করে রাখার রেকর্ড কে আছে? কেউ কি বলতে পারবে যে ওই পার্টিকুলার রচনাবলী কেউ মুখস্থ করে রাখছে? পুরোটা বলতে পারবে না, কিন্তু পড়েছে বলবে, মুখস্থ করে রাখতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি
ডিসাইডেড ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন যে আমি আমার বাণী এই কোরআন মাজিদকে আমি জীবন লয় হওয়ার আগ পর্যন্ত, স্পেশাল পৃথিবী লয় হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমি সংরক্ষণ করব। কিভাবে? এই রকম ভাবে বিভিন্ন হাফেজের কালবের মধ্যে এই কোরআন শরীফকে আমি গেঁথে দিব। তাদেরই একজন ইসমাইল আমাদের সামনে উপস্থিত, ওরা হাত ধরে চুমু দিই যদি এই বাহানাতে পার পেয়ে যায় হাসরের ময়দানে। জি গুরু, শুক্রিয়া। তারপর তো এরপরে আমি তখন হেফজ শেষ করার পরে তো আমি তখন শোনাই, সামনে রমজান মাস ছিল, যার কারণে আমি আরো 3 মাস সময় ব্যয় করি ওটাকে রিভিশন দেওয়ার জন্য। তো রিভিশন শেষ করার পরে আমি আমাদের খুলনা বিভাগেরই, আমি প্রতিষ্ঠানটার নাম আসলে বলছি না, খুবই সুনামধন্য একটা ইসলামিক বিদ্যাপীঠ, ওই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত খুব সুনামের সাথেই তারা। আমি আপনার স্টোরিতে কিন্তু সরাসরি তাড়াতাড়ি আসতে চাই। জি জি জি। তো সেখান থেকে আমি পড়ালেখা মোটামুটি 5-6 জামাত শেষ করার পরে ঢাকায় চলে আসি। ওকে, আপনার স্টোরিতে আসি। জি। তো এখান থেকে স্টোরির মানে এই স্টোরির মনে করেন যে মূল পয়েন্টের এটা একটা পয়েন্ট যায়। জি। তো আমি তখন একটা চিন্তা করি যে একমুখী শিক্ষা অর্জন করে কতটুকু সফলতা অর্জন করতে পারবো জানি না। তো চেষ্টা করি যে আরবির পাশাপাশি জেনারেল লাইনেও কিছু করা যায় কিনা। জি। তো এই জায়গা থেকে আমি আমাদের যে সমস্ত অভিভাবকরা শুনছেন তাদের জন্য আমি একটা মেসেজ দিব যে প্রত্যেকটা সন্তানকে, এখন যেহেতু স্মার্ট যুগ, এখন সবকিছু স্মার্টলি হচ্ছে, সবাই মেসেজ নিয়ে নেবে। ইসমাইল, আপনার গল্প বলেন। জি জি, অবশ্যই। ওকে। তো তখন আমি একটা প্রতিষ্ঠানে ভর্তি হই ঢাকার মধ্যেই, এবং সেখানে তাদের সাথে আমার চুক্তি হয় যে আমি ক্লাস করব না, আমি শুধু এক্সাম দিব। তো ওনারা আমাকে বলে ঠিক আছে, তাহলে তোমাকে টিউশনি নিতে হবে, যেহেতু এখানে ইংলিশের এবং ম্যাথের ব্যাপার আছে, সেটা তোমাকে। তখন আমি 8ম শ্রেণীতে ভর্তি হই। 8ম শ্রেণীতে ভর্তি হওয়ার পরে এভাবে করে লেখাপড়া মোটামুটি চলতে থাকে। তো মূল ঘটনাটা যেভাবে হয় যে আসলে ছাত্র জীবনের কিছু ঘটনা আমি আপনাদেরকে এখানে বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক চড়াউতরের মধ্য দিয়ে বড় হয়েছি। কখনো খেয়ে থাকতে হয়েছে, কখনো না খেয়ে থাকতে হয়েছে। আমার এমনটা হয়েছে যে আমি যখন মৌলানা লাইনে পড়াশোনা করি, তো আমার একটা মাত্র লুঙ্গি ছিল, একটা মাত্র লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি। এবং আমি এমনও সময় গেছে যে 5 মাস 6 মাস নিজের কোনো জুতা ছিল না, ওই ছাত্রদের জুতা ব্যবহার করতাম। গোসল করতাম, যখন গোসলের সময় দিত তখন গামছা পরে লুঙ্গিটা আগে ধুয়ে নেড়ে দিতাম, নেড়ে দেওয়ার পরে গামছা পরে আমি গোসল করতাম। তো গোসল করতে করতে মোটামুটি লুঙ্গিটা যতটুকু শুকাতো ওই অবস্থায় পরে আবার গিয়ে ক্লাসে বসতাম। তো অনেক সময় দেরি হতো, আমি এটা ওটা অজুহাত দিয়ে আমি কখনো বুঝতে দিতাম না কাউকে যে আসলে আমি এরকম একটা। ইসমাইল, স্ট্রাগলের আরো গল্প শুনি, আরেকটু শুনি, আরো কিছু শুনি। এই যে পয়েন্ট বলছি এখান থেকে, এগুলো নিয়ে আরো স্ট্রাগলটা তাহলে আমি শুরু থেকে বলি। যখন আমি হিফজখানায় ভর্তি হই তখন আমার আব্বা একটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে তো ওই সময় আমি যে প্রতিষ্ঠানে পড়তাম ওই সময়কার মোটামুটি ভালো মানের একটা প্রতিষ্ঠান ছিল, যার কারণে সেখানে বেতনটাও মানে মনে করেন 2004-05 সালে কিন্তু 200-300 টাকার অনেক মূল্য। ওই সময়টাতে 300 টাকা বেতন ছিল। তো এক পর্যায়ে আমার আব্বা আমাকে বলে যে দেখো, আমি তো আসলে অ্যাক্সিডেন্ট করেছি, তা আমি তোমার তো আসলে মাদ্রাসার বেতন আমি দিতে পারবো না, ওস্তাদদেরকে বলো যদি তারা তোমাকে কোনোভাবে পড়াতে পারে। তো আমি তখন আমাদের মাদ্রাসায় যিনি সিনিয়র মুহতামিম ছিলেন ওনার কাছে এসে বললাম যে হুজুর, আমার আব্বা তো অ্যাক্সিডেন্ট করছে, এরকম অবস্থা। তো হুজুর খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো উনি আমাকে বলে ঠিক আছে, তোমার খানার খরচ দিতে হবে না, খাবারের যেটা আছে, যেহেতু তুমি ভালো স্টুডেন্ট, সে তো ভালো স্টুডেন্টদের আমাদের এখানে অগ্রাধিকার আছে, তোমার খাবারের কোনো খরচ দিতে হবে না, শুধুমাত্র ওস্তাদদের 120 টাকা বেতন আছে, 100 টাকা বেতন এবং 20 টাকা হচ্ছে কারেন্ট বিল, এটা তোমাকে দিতে হবে। তো তখন আমি এই কথা আসলে 120 টাকা আমার জন্য তখন অনেক বড় একটা বোঝা, 120 টাকা আমি কিভাবে দেব। তো তখন আমি আমাদের মসজিদের যে ইমাম সাহেব উনি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আমি যে মাদ্রাসায় পড়তাম ওইটা আবার ওনার এলাকায়, ওনার বাড়ির খুব নিকটবর্তী। তো উনি তখন ওই এলাকার একজন খুব প্রভাবশালী একজন লোক ছিলেন, তিনি একজন জনপ্রতিনিধিও ছিলেন, তার সাথে এই বিষয়টা শেয়ার করেন এবং তিনি বলেন যে ঠিক আছে, ওর মাসিক বেতন সহ
খাবার যেহেতু মাদ্রাসা থেকে দেবে, আনুষঙ্গিক যত খরচ আছে এগুলো আমি দিয়ে দেবো। কি দেশ আমাদের, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে চলে যায়, একটা আল্লাহর হাফেজ তৈরি হবে 120 টাকা দেওয়ার জন্য, দাঁড়ে দাঁড়ে মাহতাজ হয়। একজন ইমাম যে আমাদেরকে নামাজ পড়ান, চালের মুষ্টি বাড়ি বাড়ি থেকে না তুললে তার বেতন হয় না। কি আনফরচুনেট, কি আনফরচুনেট। স্মাইল, তারপর? তো এরপরে উনি আমার এই খরচটা বের করেন। করার পরে যখন আমার ওখানে পড়াশোনাটা শেষ হয়ে যায়, তখন হুজুর বলেন যে, হুজুর আমাকে একদিন রাতের বেলা ডেকে বলতেছেন যে, ইসমাইল, আসলে আমার সাধ্যে যতটুকু ছিল, আমার প্রতিষ্ঠানের যতটুকু ক্যাপাসিটি ছিল আমি তোমাকে দিয়েছি, কিন্তু এখন তুমি যেহেতু আরো উন্নত প্রতিষ্ঠানে যেতে চাচ্ছ, তো এরপরে তো আসলে তোমাকে হেল্প করার পরিবেশ তো আসলে কষ্টের ঘটনাগুলো আর কি ছিল ইসমাইল, যেমন যে লুঙ্গি শুকায় পড়তে হতো। হ্যাঁ, এটা বলছি। তো এরপরে যে প্রতিষ্ঠানে ভর্তি হলাম, সেখানে সিস্টেম হলো, সেখানে আমি ওখানে একটা পরীক্ষা দিতে হয়। তো এই পরীক্ষাটা দিলে যারা উত্তীর্ণ হয় 1 থেকে 10-এর মধ্যে থাকে, তাদের খাবারটা ফ্রি দিয়ে দেয় মাদ্রাসা থেকে। তো আমি তখন 3 দিন ধরে মনে করেন রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে, আল্লাহ, 1 না হতে পারি, 2 না হতে পারি, 3 না হতে পারি, 10-এর মধ্যে জায়গা করে দাও, 10 নম্বরের জন্য আমি থাকতে পারি, এরকম একটা খাবারটা আমার ফ্রি হয়। জি, এরকম একটা প্রতিজ্ঞা আমি করি, বা সেরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ, পরীক্ষায় আমি 2 নম্বর উত্তীর্ণ হই। মাশাআল্লাহ। 2 নম্বর উত্তীর্ণ হওয়ার পরে আমাকে মাদ্রাসার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা তো মনে করেন হয়ে গেল। অনেক কিছু না, কিন্তু গুলশানে 3000 স্কয়ার ফিটের জায়গা না, কিন্তু সেকেন্ড হোম ইন মালয়েশিয়া বা দুবাই না, কিন্তু শুধু আল্লাহর কোরআন বুকের মধ্যে ধারণ করার যে ইখতিয়ার সে নিবে, সেটার জন্য শুধু খাওয়াটা ফ্রি করার জন্য এত প্রচেষ্টা। তারপর স্মাইল। তো এরপরে ওই সময়টাই কিন্তু যে এই বললাম যে আমার একটা লুঙ্গি ছিল, একটা জামা ছিল, এই স্টোরিটা আসলে মেইনলি ওই সময়টার। এর আগে যে পাঞ্জাবিগুলো ছিল, এগুলো আমার নিজের বানানো না। সবচেয়ে বড় কথা কথা হচ্ছে যে আমি সর্বপ্রথম যেদিন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গিয়েছি, যে জামাটা গায়ে দিয়ে গিয়েছিলাম, ওই জামাটা আরেকজন আমাকে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আজকে বসিলাতে আমাকে মাফ করে দাও। তুমি আর পাপ আমার, তোমার কাছে মাপ চাইতে গেলেও টাইম বিশেষের মতো সমস্ত কিছু আমার মানুষ পটে ভেসে ওঠে যে কত পাপ করেছে আমি হেতে। বাট যখন এই দোয়াটা নিজের মতো করে বলি, যখন আরাফার ময়দানে হাজিরা বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিশ্বাস করো মাবুদ, আজ তোমার বান্দা ইসমাইল যখন আমার সামনে এই কথাগুলো, কষ্টের কথা বলতেছে, আমার মনে হচ্ছে যে ইসমাইল জারিয়া হচ্ছে আমার কাছে, যার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিরাত যেন দেখতে পাচ্ছি যে কি পরিমাণ অসম্ভব শক্তি নিয়ে তুমি তোমার বান্দাকে এই পৃথিবীতে পাঠিয়েছো। মাবুদ, অসম্ভব ভালোবাসা তোমার প্রতি, অসম্ভব তাওয়াক্কুল এন্ড বিশ্বাস তোমার প্রতি। ইসমাইল, তারপর? তো এরপরে আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করি, তখন আমাকে অনেকেই বলে যে, তোমার একটা পাঞ্জাবি কেন, তুমি এই একই পাঞ্জাবি প্রতিদিন গায়ে দাও। তো আমি তখন গুরু একটা কথা আপনাকে আমি বলি নাই, যে আমি এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, আমি যত কষ্টেই থাকি না কেন, যত দুঃখেই থাকি না কেন, আমি মনে করি যে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কেন বাবা, আমি যে হতাশ হই, অনেক টাকা হাসার ধরে আসলে এখানে, জি, এখানে জ্ঞানটা কি, টোটকাটা কি? এখানে টোট হচ্ছে যে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে নিঃশ্বাস নেওয়ার শক্তিটা দিচ্ছেন, অনেক মানুষ এই নিঃশ্বাস নেওয়ার জন্য হাজার হাজার টাকার আপনার অক্সিজেন নিচ্ছে হসপিটালে, আল্লাহ তাআলা তার থেকে আমাকে ভালো রেখেছেন। তারপর তো যাই হোক, আমি বলতাম যে আমার এই জামাটা আমার খুব ভালো লাগে, আর একটা জামা তো চলে যাচ্ছে, সমস্যা কি? আমি তাদেরকে হেসে উড়াই দিতাম বা এইভাবে আমি। কিন্তু কখনো যদি নিজের মনে মনে কখনো খারাপ লাগে, এরকম একটা জামা বানাতে কত টাকা লাগে? এরকম একটা জামা বানাতে আপনার মিনিমাম, যদি মিডিয়ামের মধ্যে বানানো যায়, তাহলে আপনার 2200 বা 2500 টাকার মধ্যে হয়ে যায়। এটা কি ধরনের কাপড়? এটা সম্ভবত আপনার সৌদি টরে বলে এটাকে। ওকে, এটাকে সৌদি টরে বলে। ওকে, তারপর? তো এরপরে আমি এইভাবে বলি, বা নিজের মনের মধ্যে যখন খারাপ লাগে, তখন একা একা ওই মসজিদের দোতলার ছাদে গিয়ে যদি চোখের অশ্রু ঝরায়, তো আমি সেটাও কাউকে বুঝতে দেই না। তো এইভাবে ওই মাদ্রাসার খাবারের সিস্টেম ছিল, সকালে 8টায় খাবার দিত, সকালের খাবার আলু ভর্তা এবং ডাউল। আলু ভর্তা ডাউল, জি, সকালে। আর দুপুরেরটা দুপুরে দিয়ে দিত,
কি দিত? দুপুরে আপনার ঘন্ট বা মাঝে মধ্যে মাছ টাছ হলে হতো, বা কেউ যদি কোনো কিছু দান করতো ভালো মানের কোনো খাবার, তাহলে সেটা দিত। এভাবে কিছুদিন চলার পরে ওনারা সিস্টেমটা পরিবর্তন করে বলেন যে সকাল এবং দুপুরের খাবার একসাথে দিয়ে দেওয়া হবে। তো এরকম একটা বাটি ছিল, ওই বাটিটা মেপে 2 বাটিতে 2 টিফিন ক্যারিয়ারের যে বাটি আমরা ব্যবহার করি, 2 বাটিতে 2টা বাটি ভাত মেপে দেওয়া হতো। কিন্তু গুরু একটা জিনিস হতো যে পরিমাণ ভাত দিত, ওই ভাত আসলে এক বেলায় খেয়ে মনে করেন যে তাও পুরো পরিমাণ হতো যে এখনো ক্ষুধা রয়ে গেছে। তো আমি তো ওই সময় ছোট ছিলাম, অতটা আইয়া ছিল না। আমি কি করতাম, মাঝে মধ্যে একবারে খেয়ে ফেলতাম। একবারে খেয়ে ফেলার পরে দুপুরে সবাই যখন খেত, আমি তখন ওই মসজিদের পিছনে গিয়ে একটা বই নিয়ে পড়তাম অথবা ঘুরে বেড়াতাম। হুজুরা যদি জিজ্ঞেস করতো, বলে খাইছো? মানে যে খাইছি। এখন কখন খাইছি সেটা তো আর আমি বলি না, খাইছি তো, সকালে তো খাইছি। হ্যাঁ, তো এরপরে আসরের পরে রাতের খাবার দিত। জানতিস মেজরিটি ইকোনমির পিকচার কিন্তু সেম, মেজরিটি হেফজো যারা করতেছে পিকচার কিন্তু সেম। এটা জানা আছে কি? জানতি কি? আমি জানি, কারণ ওইসব জায়গাগুলো উঠা বসা করেছি আমি। তাই তুই কি জানতি? আমাদের যারা ভিউয়ার আছে এই মুহূর্তে, তারা কি জানে? তারা কি জানে যে খাতনা করার জন্য যে মাওলানাকে হাজির করছে, বা ওয়াজ করার জন্য যে মাওলানাকে নিয়ে যাচ্ছে, বা মরার সময় যে মাওলানাকে নিয়ে গিয়ে মিলাদ পড়াচ্ছে, অথবা মনে হচ্ছে যে শেষ জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রার্থনা করে বেহেশতে যাবে, এবং সেই রিপ্রেজেন্টেশন যারা পৃথিবীতে করতেছে, এই হাফেজরা, এই মাওলানারা কিভাবে বড় হয়? 95% ক্ষেত্রে গল্প কিন্তু সেম। অনেকেই জানে না, তোরা জেনারেশন এখন জানার কথা না। আমি জানতাম না, কিন্তু আমি বহুদিন থাকছি ওদের সাথে, এই কারণে আমার কিছুটা ধারণা আছে। ওকে স্মাইল, তারপর? জি, তারপরে হচ্ছে এরকমটা হতো যে ওই সরি প্রডিউসার, ওর ব্যক্তি জীবনের গল্প ইচ্ছে করে আমি যাচ্ছি না, ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি একটা মেসেজ মানুষের কাছে যায় তাই। জি, রাইট রাইট। তারপর সো এখন এরপরে আসরের নামাজের পরে রাতের খাবার দিয়ে দিত। তো যেহেতু সকালে খেয়েছি, সারাদিন খাইনি, কত ক্ষুধা, তখন কিন্তু ক্ষুধা কিন্তু অনেক ক্ষুধা, আর ওই বয়স। জি, তো তখন কি করতাম যে ওই খাবারটা আমি খেয়ে ফেলতাম ওই সময়। ওই সময় খাওয়ার কারণে রাতে আর খাওয়া হতো না। তো রাতে আর আমাদের, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমাদের আর্থিক অসচ্ছলতা থাকার কারণে বাড়তি কোনো এক্সট্রা খাবারের কোনো সুযোগও ছিল না। তো এইভাবে কিছুদিন চলতে চলতে আমি একদিন আল্লাহকে মনে মনে বলতেছি, হাত তুলে না, একদিন আসরের পরে আল্লাহ তাআলাকে বলতেছি যে আল্লাহ, তোমার দিন শেখার জন্য এসেছি, তুমি আমাকে না খাওয়ায় রাখতেছো বা একবেলা খাওয়াইতেছো, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মন যেন কোনো ভেঙে না যায় যে আমি একবেলা খাচ্ছি, আমি এ লাইনের থাকবো না, এরকমটা যেন না। চমৎকার প্রার্থনা। হ্যাঁ, কি চমৎকার প্রার্থনা যে মাবুদ, তুমি আমাকে ওই জায়গাতে কন্ট্রোল করো যে তোমার জায়গা থেকে যেন মুখ ফিরিয়ে না নিই, ওইটার জন্য না যে তুমি আমাকে মেলা মেলা খাবার দাও। আমি অল্প খাবারেও আত্মস্থ হব, অল্প খাবারেও অ্যাডজাস্ট করে নিব, বাট তোমার প্রশ্নে যেন আমার কোনো কার্ডস, অনুযোগ বা অভিযোগ তৈরি না হয়। কি সুন্দর প্রার্থনা। তারপর তো আলহামদুলিল্লাহ, এই প্রার্থনাটা করার 3 দিন পর প্রোগ্রাম শেয়ার চাচ্ছি আমি অনেক বেশি, প্লিজ। রতন ভাই লিখেছেন, যতই শুনছি ততই চোখের পানি। প্লিজ ডু শেয়ার। আরে ভাই, 90% না মুসলিম এখানে আধিক্য, একটু এদিক ওদিক হলে আমরা আগুন লাগাই দিই না দেশে, ধর্মের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, এরকমই তো, তাই তো? কিন্তু এই ধর্মটাকে রিপ্রেজেন্টেশনের জন্য যারা নিবেদিত প্রাণ, ইসমাইলদের মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কমিটমেন্ট, যে পৃথিবী লয় হওয়ার আগ মুহূর্তকাল পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্তকাল পর্যন্ত এই কোরআনকে, আমার বাণীকে আমি জিইয়ে রাখবো, আমার তাগিদে, আমার দায়িত্বে, কোনো না কোনো হাফেজের কলবের মাধ্যমে। সেই নমিনেটেড বান্দার একজন হচ্ছে ইসমাইল। কিন্তু এই জায়গাটাকে চুজ করার পর, এই জায়গাটাকে এক্সিকিউশন করার পরে কি পরিমাণ পেন নিতে হয়, এটা জানার অধিকার সবার আছে, জানার এখতিয়ার সবার আছে, জানা উচিত সবার। অনেকেই জানে না। সো প্লিজ এটা শেয়ার করে জানিয়ে দেওয়া উচিত যে কি পরিমাণ স্ট্রাগলের ভিতর দিয়ে তারা যায়। ইসমাইল, তারপর যে রাতের খাবার আশ্রয় খেয়ে ফেললেন, আল্লাহর কাছে মনে মনে বলতেছেন যে আল্লাহ, তোমার পর থেকে যেন মুখ না ফিরিয়ে নি এই কষ্টের কারণে, ক্ষুধাতে আমার কোনো কষ্ট নাই। ওকে, তারপর? তো 2 থেকে 3 দিন পরে, আমার যতটুকু মনে পড়ে, 3 দিন পরে মাদ্রাসায় একজন লোক আসে। তো লোক আসার পরে কিছু কমেন্ট আছে, আমি একটু কমেন্টগুলো পড়ে নেই আপনাকে নিয়ে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আল্লাহ যে মুজিজার কথাটা আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মুজিজা যেমন আমরা বর্ণনাতে জানি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে দেখেছেন, সেই মুজিজা কিন্তু আমাদের বান্দার ক্ষেত্রেও আসে। জি, okay. মুজিজা বা অলৌকিক ঘটনার যেটাকে বলা হয়, তো এই অলৌকিক ঘটনা মনে হয় একটা সাক্ষী হতে যাচ্ছে, রাইট ইসমাইল? ওকে, ওকে, আমার যাতে গল্প শুনে মনে হচ্ছে, তো আপনার প্লিজ এটা রেডি থাকবেন অলৌকিক ঘটনা শুনবার জন্য। ওকে, তারপর রতন ভাই লিখেছেন, আমি নিজে একজন কোরআনের হাফেজ না, কিন্তু আমি একটা অন্যের ছেলেকে কোরআনের হাফেজ বানানোর অনেক চেষ্টা করতেছি, 2 বছর ধরে নিজে খরচ করছি। আমার দারুণ ব্যাপার রতন, একদম। আমি বুঝি না কিছু, বাট তারপর আমার কাছে মনে হয় সমভাবে এই হকদার, এই পুণ্যের হকদার দুইজনই হওয়ার কথা। জি, তারপর ইমাম মোশাররফ লিখেছেন, আমার জীবনেও এমন ঘটনা ঘটেছে, এমন কষ্ট করে আমিও লেখাপড়া করেছি, ভাইয়ের জন্য শুভ কামনা। মুরসালিন লিখেছেন, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি জানি কত কষ্টের। এমডি মাই লিখেছেন, জুয়েল নেত্রকোনা থেকে, কেমন আছেন গুরু শান্ত আপু? আমি এবং আমার মা শুনছি, আমি আমার মাকে অনেক ভালোবাসি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হৃদয় ইসলাম লিখেছেন, আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের গল্পটা শুনতে। শাহিদ ভাই লিখেছেন, দেওয়ান মিয়া আছেন। স্বপ্না বেগম লিখেছেন, রেডিও থেকে শুনছি। নূর মোহাম্মদ লিখেছেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার 2 নং ওয়ার্ডের 11 মাথা বাজার থেকে। স্বপ্নের কথাটা মেনে নেওয়া যায় যেহেতু রেডিও থেকে শুনছে, বাট ফেসবুক থেকে যারা দেখছে এবং শুনছে, প্লিজ যারা এক্স্যাক্টলি এই মুহূর্তে আছো সবাই শেয়ার করে দাও, একদম, কারণ এই ধরনের ঘটনা বহু মানুষের কাছে পৌঁছানো একদম একদম। সাকিব রায়হান লিখেছেন, আল্লাহ আপনার ভালো করুক। স্বপ্নকন্যা লিখেছেন, আলহামদুলিল্লাহ। আরিফ মাহমুদ আছেন, অনেক অনেক ভালোবাসা গুরু এবং আপনার জন্য এবং আজকের গেস্টের জন্য। তারপরে শফিকুল ইসলাম শাকি লিখেছেন, আসলে হেফজ পড়াটা অনেক কঠিন, কিন্তু আপনি যদি একবার কন্টিনিউ করতে পারেন, লাইফ উড বি বিউটিফুল। ওকে, আমরা গল্পে যাই। হাফসা আলম জয়েন করে আছেন। জি, শিওর। ওকে, আমরা গল্পে যাই। তার আগে একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে আমি যখন চাকরির জন্য পড়তেছি জেনারেল লাইনে, দেন চাকরি বাকরি করে ধান্দাবাজি করতেছি, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি জানি যে হেফজো বা মাওলানা লাইনে গেলে খুব বেশি টাকা পয়সা আসার সম্ভাবনা কম, তারপরও আল্লাহ সন্তুষ্টির জন্য যাচ্ছি। দুইটা কিন্তু দুই জিনিস, এটা কিন্তু একসাথে মিলাই ফেললে চলবে না। যে আমি অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, আমি অমক করেছি, সেটা করেছি আমার নিজের প্রয়োজনে, যাতে করে চাকরি বাকরি করে আমি সফল হতে পারি। কিন্তু হেফজোর সাথে কানেক্টেড হওয়া, মুফতি বা মাওলানা লাইনে যাওয়া, কয়েকজন তাহেরি বা আজহারি হুজুরের মতো করে বিখ্যাত হয় আর অনেক বেশি ডোনেশন হাদিয়া পাই বিভিন্ন মাহফিলে গেলে, বেশিরভাগই কিন্তু পর্দার অন্তরালে থাকে, যাদের কোনো খবরও কেউ রাখে না, তাদের ইনকাম কিন্তু এত বেশি না। সো এটা জেনে শুনে বুঝেও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের এই ধ্বজা, এই পতাকা কায়েম রাখবার জন্য এই মানুষগুলো এই পথটাকে বেছে নেয়। সো এটার সাথে কিন্তু জেনারেল লাইনে যারা কষ্ট করতেছে বা পড়তেছে তার কোনো সাযুজ্য নাই, মিল নাই, এটা কিন্তু বুঝতে হবে। আমরা যাচ্ছি পরবর্তী ঘটনা। আমরা শুধু শুনতে চাই ইসমাইলের কাছে ওই জিনিসটা, যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মনে মনে কথা বলতেছে যে মাবুদ রে, আমার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, বাট তুমি শুধু আমাকে ওই ধৈর্য ধারণ করো যে তোমার কারণে তোমার উপর থেকে যেন মুখ ফিরিয়ে না নিই, আমি এই দিনই পথ থেকে যেন সরে না যায়, যত কষ্টই আমার জীবনে আসুক। তারপর 2 থেকে 3 দিন পর কি হলো ইসমাইল? জি, তার 2 থেকে 3 দিন পরে আসরের সালাত আদায় করার পরে, তো আমার একটা অভ্যাস ছিল যে আমি খেলাধুলার প্রতি আসলে অতটা ইন্টারেস্টেড ছিলাম না। আমি কি করতাম, আমার ক্লাসের যে বই, সেই বই হোক, অথবা আমি বিশেষ করে ইসলামী ম্যাগাজিন, আমি নাম বলছি না, কয়েকটা ম্যাগাজিন ওই সময় খুব জনপ্রিয় ছিল, তো সেই ম্যাগাজিনগুলো আমি পড়তাম আধুনিকত্ব জানার জন্য, বা ইসলাম আধুনিক সম্পর্কে কতটুকু আমাদেরকে উদ্বুদ্ধ করে, এই বিষয়গুলি জানার জন্য আমি ইন্টারেস্টেড হয়ে ওই পত্রিকাগুলো পড়তাম। তো ওই দিন আমি কোরআন শরীফ পড়তেছি, আমার একটা পারা আমি ভুলে গিয়েছিলাম বলতে অনেকদিন তেলাওয়াত না হওয়ার কারণে, তো আমি ওটা আবার রিভাইজ করছিলাম আর কি। তো মাদ্রাসার মাঠে একজন লোক আসেন, ওনার নাম হচ্ছে হাজী সুলাইমান হোসেন। আল্লাহ তাআলা তাকেও জান্নাতে উচ্চ স্থানে আল্লাহ তাকে স্থান দান করুন। তো উনি আমাকে বলে যে আমার ডিটেল জিজ্ঞেস করে আর কি। জিজ্ঞেস করার পরে আমি বললাম আমি বোর্ডিংয়ে খাই। সব কিছু শোনার পরে বললো ঠিক আছে। এর পরের দিন মাদ্রাসার মোহতামির সাহেব আমাকে বললো যে সকালে আমার সাথে এক জায়গায় যেতে হবে তোমার। আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। তা এর ফাঁকে একটু বলে রাখি যে আমাদের যে শিক্ষকরা ছিলেন তারা আমাকে খুবই ভালোবাসতেন। আমি ভালো স্টুডেন্ট হওয়ার কারণে আমাকে খুবই ভালোবাসতেন। কিন্তু আমার একটা দুর্বলতা ছিল যে আমি কখনো আমার দুর্বলতার জায়গাগুলো আমি তাদেরকে বুঝতে দিতাম না বা তাদের সাথে শেয়ার করতাম না। ইসমাইল 2-3 মিনিটে এই গল্পটা শেষ করব। জি অবশ্যই। তো এরপরে
ওই যে লোকটা আসছিল ওনার বাড়িতে আমাকে নিয়ে যায়, নিয়ে যেয়ে বলে যে আজকের থেকে তোমার এখানে খাবারের ব্যবস্থা হবে, তুমি প্রতিদিন ক্লাস শেষ করে এখানে এসে খাবার নিয়ে চলে যাবা অথবা খেয়ে যাবা। খুব ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন। তো এরপরে আমি তখন আমার অনিচ্ছায় মনের অজান্তে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। এটা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা না? জি অবশ্যই, কারণ আমি 3 দিন আগে আল্লাহকে আমার মনের আকুতিটা বললাম। কি বলছিলেন? যে আল্লাহ, আমি ভালো খাওয়ার জন্য বা আমি কম খাচ্ছি এই কারণে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি যেন এই পথ থেকে বিচ্যুত না হয়ে যায়, আমার অন্তরকে তুমি সেভাবে তৈরি করে রেখো। এর কয়েকদিন পরে ঘটনা ঘটলো? 3 দিন পরে। কি বলছে ধনাঢ্য ব্যক্তি? মানে সে হুজুরের সাথে কথা বলেছে, পরবর্তীতে জানতে পারলাম। আপনাকে চুজ করছে এতগুলো মানুষের মধ্যে? জি জি। যে এই লোকটা আসুক এবং প্রতিদিন আমার বাড়িতে খেয়ে যাবে। জি জি। তখন খাওয়ার ধরন কেমন ছিল? খাওয়ার ধরন ছিল ধরেন প্রতিদিন সকালে আপনার ডাউল, ভর্তা, ভাজি, মাছ, ডিম, তারপরে ওনারা সপ্তাহে প্রায় 2-3 দিন গোশত খেতেন, গোশত খেতেন দুপুর বেলায়, আর রাতের বেলায় ওই রকমের দুপুরে যা থাকতো ওইগুলা রাত্রে নতুন একটা আইটেম মানে তার সাথে যুক্ত হতো। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ক্যারিজমা বোঝা বড়, তাই তো উনি তো নিরাকার, উনি তো এসে নিজে সশরীরে সেই কাজগুলো করে দিবে না, কোন একটা ব্যক্তির আদলে এসে তিনি এই বান্দার জন্য সেই ব্যবস্থা, সে ফায়সালা করে যান। এক্স্যাক্টলি প্রতিদিন প্রতি মুহূর্তে এ ধরনের ঘটনা ঘটে আমাদের জীবনে, আমরা শুধু বুঝতে পারি না, বুঝেও পরবর্তীতে ভুলে যাই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মুজেজা হিসাবে আমরা ধরে নিই। আমরা এমন কোনো পুণ্যবান ব্যক্তি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুজেজা ঘটেছে। ঈসা আলাইহিস সালাম যেমন ফুক দিয়ে যে কোনো ইসের মধ্যে জান ফুক করে দিতে পারতেন, মুসা আলাইহিস সালাম যেমন ওই যে পাহাড়ের উপরে যে ঘটনাটা ঘটতেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে পারতেন। এবং কোন নদী এটা, যে নদীর উপরে স্পর্শ করার পরে তিনি পথ তৈরি করে ফেলেন? জি, নীলনদ। সো এগুলো তাদের পক্ষে সম্ভব, কারণ তারা সেই ধরনের ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু আমাদের পক্ষেও কিন্তু মুজেজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, যেমন ইসমাইলের এই কথার মাধ্যমে আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, আল্লাহর যে এই ধরনের যে প্রতিদান, এর কোনো ব্যাখ্যা চলে না। ওকে ইসমাইল, এবার সরাসরি আপনার জীবনে যেতে চাই, কেমন আছেন এত কিছুর পরে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন খুব ভালো রেখেছেন। ব্যক্তি জীবনের কথা বলে। হ্যাঁ, ব্যক্তি জীবনের কথা বলে আমি 2013-এ দাখিল, আমাদের মাদ্রাসা দাখিল বলে। দাখিল মানে তো ম্যাট্রিক? জি। ওকে। 2013-এ দাখিল দেই, তারপরে 15-এ আলিম। দাখিলের রেজাল্ট হয়েছিল জেনারেল এবং আরবি, 2 লাইনে আল্লাহ তাআলা আমাকে। আলহামদুলিল্লাহ। ব্যক্তি জীবনের কথা শুরু করি। তো ব্যক্তি জীবনটা হয় আমার জীবনে 2টা বিচ্ছিন্ন ঘটনা আছে। তো সেই ঘটনার দিকে আমি তাড়াতাড়ি। জি জি অবশ্যই। বিচ্ছিন্ন ঘটনা 2টা হচ্ছে, আমি বলি সেটা হচ্ছে কি, যে আসলে আমার জীবনে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঙ্গনে আমার মনে হয় যে আল্লাহ তাআলার পরীক্ষা এসেছে আমার উপরে। টেক্সট নেওয়ার সময় হয়েছে তোমার নাকি আরো পরে? একটু পরে নেই। ওকে, তারপর ইসমাইল, ব্যক্তি জীবন। জি, তো ব্যক্তি জীবনে আমি বর্তমানে একটা মাদ্রাসায় শিক্ষকতা করছি। চাকরি, লেখাপড়া, ব্যক্তি জীবন বলতে ব্যক্তি জীবন এই মহল্লাদের সাথে এক ঝামেলা, প্রেম প্রীতি, বিয়ে। ও প্রেম, আচ্ছা ওইলে। জি 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 অবশ্যই। ওকে, আমার ধান্দা শুধু ওদিকে। ওকে গুরু, ঠিক আছে। তো আমার যতটুকু মনে পড়ে, আপনার 2014 আমি তখন আলিমের স্টুডেন্ট। ওই সময় ঘন্টি বাজলো মনে? জি, মানে হাফেজ এবং আলিমদেরও ঘন্টি বাজে মনে, কাউকে দেখে এরকম 100 বার শোনেন যে মানুষ তারাই তো হবে। এর জন্য তো শুধু এদিকে আমি যাইতে চাই। হ্যাঁ, যে মানুষ আলিম পড়া অবস্থা, ইন্টারমিডিয়েট পড়া অবস্থা। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় ওই সময়টাতে আমি একটা প্রতিযোগিতার জন্য খুলনায় গিয়েছিলাম। কি কিরাত? না, এটা হিফজ কোরআন প্রতিযোগিতা। আচ্ছা, হিফজ। ওকে। তো এখানে আমি গিয়েছি, যাওয়ার পরে তো সেখান থেকে ফেরার পথে হঠাৎ করে আমি আমাদের খুলনা অঞ্চলের দাপিয়ে বেড়ানো একটা গাড়ির নাম হচ্ছে গড়াই এক্সপ্রেস। যদি কখনো ওই হ্যাঁ, যদি কখনো যান হয়তো আপনি নদীর নামে, রাইট? জি জি, নদীর নামে। ওকে। তো এই গাড়িটাতে আমি বসেছি। তো মোটামুটি গাড়িটা কোথাও ফাঁকা নেই দেখলাম। তো 3 সিটের গাড়ি, 2 সিটে 2জন মহিলা আছে। ঠিক আছে রে বাবজান, গড়াই নদী, গড়াই গাড়িও তো গড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রেমের মানুষটারে দেখছিলাম এত মনে আছে, তাই তো ইসমাইল? জি জি জি, গল্পে চলে যায়। জি। তো আমি সাধারণত গুরু একটা জিনিস হচ্ছে কি, যে আমি গাড়ির সিট ফাঁকা থাকা পারতপক্ষে
কোনো মহিলার পাশে বসার চেষ্টা করি না, কিন্তু ওই দিন আসলে এমন একটা পর্যায়ে চলে গেল যে না বসেও পারছি না, কারণ ইঞ্জিন কাভারে পর্যন্ত লোক হেল্পার আমাকে ওই সিটটাই দিয়েছে, বলে আপনি এখানে বসেন। স্মাইল, জি জি। বসতেও মন চাচ্ছিল একটু। না না আমার আসলে- সাথে আমি করতে নাই, সালেম হোক আর যাই হোক, মন চাচ্ছিল, মনে 3 নম্বর তার একটু বাড়ি মারছিল। দূরে দূরে থাকবো, টাচও করবো না, বাট অ্যাটলিস্ট বসি, অ্যাটলিস্ট চাইছিল না, চাইনি। আসলে হাত চেপে ধরছি, চাইছিল না, চাইনি। না গুরু, আসলে আমি চাইনি। অবশ্যই সত্য কথাই বলবো আপনার সামনে। কি আমি কখনোই আমার মনের মধ্যে এরকম কোনো জিনিস আসেনি? ওকে ডান। জি। তারপর বসলা, তারপর তো বসলাম, বসার পরে এক পর্যায়ে ডান পাশে, মানে আমার পাশে যিনি বসেছেন উনি একটু বয়স মোটামুটি 55 এরকম হবে, 50-55 এরকম হবে। তার পাশে একটা মেয়ে, তো মেয়েটা ঘন ঘন বমি করছে। আরে তো বমি করার কারণে উনিও বিরক্ত বোধ করছেন। তো পরবর্তীতে আমাকে উনি বলতেছেন যে গাড়ি যিনি সুপারভাইজার ছিল ওনার কাছে পলিথিন চেয়েছে, সুপারভাইজার বলছে পলি নাই। তারপর বলেছেন নাই? না, পলি নাই। তো গাড়ি একটা জায়গায় থামানোর পরে তা আমারও দেখে খুব খারাপ লাগলো যে মেয়েটা বমি করতেছে। তো আমারও পানি খাওয়ার প্রয়োজন হলো, তখন আমি একটা পানির বোতল নিলাম আর 2টা পলি নিয়ে ওনাকে দিলাম, বললাম আন্টি ওকে দেন। হে তাহলে স্মাইল, কথা শুনতেছে না তো কেউ? প্লিজ শেয়ার করো, প্লিজ শেয়ার করো। আমার সবচাইতে আত্মিক অনুভূতির জায়গা, আত্মিকভাবে ভালো লাগার জায়গা, এরকম একটা প্রোগ্রাম নিয়ে আজকে রিপ্রেজেন্ট করতেছি। বুঝলাম, বারবার বলি লোবাতুরের মতো, বাট এটাও তো ঠিক যে ধান্দাবাজি করি না এই প্রোগ্রাম থেকে। রাইট। লাখপতি হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে? না তো, হাজারপতি হয়নি ভাই রে, শুধুই প্রোগ্রাম ভালোবাসার কারণে করি। সো এই জায়গাতে ছ্যাঁচড়ামিটা যোগকে নেওয়াজ অনুরোধ শরীফ- করতেছি, প্লিজ শেয়ার করো। নেওয়াজ শরীফ নেওয়াজ ব্যাক join করেছিস? করেছিল। নেওয়াজ ইজ হ্যাঁ। ব্যাক। নেওয়াজ নেওয়াজকে back কমপ্লিট করে again. হারিয়ে দিতে হবে। লিমন হোসেন লিখেছেন ভালোবাসার বাংলাদেশ দেখছি এবং শুনছি। মাহফুজুর রহমান ময়মনসিং থেকে জয়েন করে আছেন। সজীব লিখেছেন ইজ্জত মারছে হুজুর। প্রেমের না, কথা। এটা ফান করে বলতেছে এটাই ইসমাইল, অন্যভাবে না, একটু মজা। না না না, কে কিভাবে নিল ওটা আমি আহা, এটা তো আমি মজা আমি আমি কখনো এটা দেখি না, বা আমি অন্যভাবে নেয়নি, মজা করতে। না, বুঝেছি হ্যাঁ। বাই দ্য ওয়ে, okay. প্রচুর শেয়ার, কারণ ওই আইকনটার দিকে তাকায় থাকে বড় করে, ওটা আবার অনেক বড় করে রাখে জি, জি। প্রোডিউসার, জি। যে কয়জন লোক দেখতে সেটা দেখানোর জন্য। প্লিজ প্লিজ প্লিজ, আজকে এই প্রোগ্রাম আমার জন্য এবং অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাব্বুল আলামিনের এই রিফ্লেকশন, আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ কনভে করার জন্য কিছু মানুষ পৃথিবীতে নিরন্তরভাবে খেটে চলেছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে এখনো উল্টে দেননি। এখনো এত কিছু, এত এক্সাজারেট নোংরামি হওয়ার পরও পৃথিবীটা ব্যালেন্স আছে। ওকে স্মাইল, তারপর গাড়িতে বসা, বমি ভাব, মেয়েটার হ্যাঁ। পলিথিন নাই, কোথায় বমি করবে? জি, তো হয় আমি- আপনার পকেটে, নাই গাড়িতে। জি, তারপর তো আমি তখন পলি এনে দেওয়ার পরে উনি খুব খুশি হয়, ওই মহিলাটা। আর 15 বছরেরটা 55 তো খুশি হবেই। জি। আর এই অল্প বয়সী যে আর মেয়েটা তার সাথে আসলে আমার কোনো কানেক্টিভিটি ছিল না ওই ছিল না, সময়টাতে। ও জি। কতটুকু খুশি হলো বমি করতে পেরে? বমি সেটা তো গুরু আসলে আমি জানি না, তবে ভালোবাসা দেয়, সারা জীবন ওস্তাদ বলছে বা গুরু বলছে, ও খুঁজে পাচ্ছে না কি বলবে। ছোটবেলা থেকে তো এভাবে পড়ছে না, মানে তো ওস্তাদই বলতে হয়। জি। ওকে বাবজান, তারপর জি, তারপরে যেটা হয় সেটি হচ্ছে যে ওনারা আমি তো ওই গাড়িটা হচ্ছে আমাদের ওইদিকে একটা জেলার নাম আছে ঝিনাইদহ। তো ওই গাড়িটা হচ্ছে আমাকে ঝিনাইদহতে নামতে হবে, ঝিনাইদহ না নামলে মনে করেন আমাকে কুষ্টিয়া নিয়ে চলে যাবে সরাসরি। তো ওনারা কুষ্টিয়া পর্যন্তই যাবে। তো উনি আমার সাথে 1-2টা করে কথা বলতেছেন, ওই যে 55 আর 15 মানে ছোট যেটা সেটার সেটা তো ডান পাশে বসে আছে, ক্লান্ত, বমি হয়েছে বা বোরকা পরা, মুখও দেখা যাচ্ছে না, আমি দেখার চেষ্টাও করিনি। তো এরপরে যেটা আমার মাথার মধ্যে কাজ করতেছে যে আজকে প্রতিযোগিতায় আমি কি রেজাল্ট আসবে, আমার মাথার ভিতরে সবসময় এটা কাজ করতেছে। আচ্ছা, ফাইনালি কি রেজাল্ট আসবে? জি। তো এখন আর সবচেয়ে বড় কথা, আমি কারোর উপকার করতে পারলে আমার খুব ভালো লাগে, আমার খুবই আনন্দ লাগে মনের মধ্যে। তো ওনার ওই পলি 2টা এনে দিতে পারে, আমার মনের মধ্যে খুব ভালো লাগছে যে না, কারণ একটু হলেও উপকার করতে পেরেছি। তো এরপরে ওকে, তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে 1-2টা করে কথা বলতে বলতে আসছি। তো উনি আমাকে বলতেছে যে আমার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করছি, তো কোথায় কিভাবে পড়াশোনা করালে ভালো হয়, কিভাবে কি করলে ভালো হয়, আমার কাছ থেকে বিভিন্ন মানে মায়ের direction- সাথে কথা হচ্ছে? হ্যাঁ, মায়ের সাথে পরামর্শ নিচ্ছে আর কি। জি। তো আমি আমার মন থেকে যতটুকু ভালো পরামর্শ দেওয়া যায় ওনাকে ভালো পরামর্শটুকু আমি দিলাম। তো উনি আমাকে বললেন যে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই।
তা বললাম কি বলেন? তো বলছে যে তোমার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও, যদি আমি তোমার কাছ থেকে কোনো আমার মেয়ের জন্য কোনো প্রকার পরামর্শ প্রয়োজন হয়, যাতে করে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি। ওই সময় আমার নোকিয়া 1110 মডেলের একটা মোবাইল ছিল, যেটাতে শুধুমাত্র সিম কার্ড ব্যবহার করা যেত। তো আমি ওনাকে নাম্বারটা দিলাম, এবং মজার ব্যাপার কি জানেন, আমার এই ফোনটা কিন্তু মাঝে মধ্যে বন্ধ থাকতো 2 মাস 3 মাস, মানে এক্সামের সময় আসলে আমি বন্ধ করে রাখতাম, যেহেতু কেউ ফোন করার নাই। জি। তো আমি ওনাকে বললাম যে যদি দেখেন যে ফোন বন্ধ, তাহলে বুঝবেন যে ফোন বন্ধ আছে, এইভাবে ওনাকে বলি। তো এর প্রায় 6 মাস পর্যন্ত কোনো খবর নাই। দেখছস, মানুষ ভালোবাসে, এই যে বাড়তেছে, অ্যাবসলিউটলি আইকনের সংখ্যা বাড়তেছে। স্মাইল, জি জি। কিভাবে ধন্যবাদ জানাতে হয় আল্লাহর বান্দারা যখন কোনো কথা শুনে, কিভাবে বলতে হয়? তারা বাড়তেছে। জি, এজন্য তাদের প্রতি অনেক অনেক শুকরিয়া, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, তাদের প্রতি অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সময়ের বিনিময়ে উত্তম পুরস্কার প্রদান করুন। অফকোর্স ইট ইজ। অনেকেই ভাবে যেগুলো মনে হয় বাড়ন্ত কথাবার্তা। নো, আল্লাহ ভালো জানেন যে কোন পার্টিকুলার জিনিসের জন্য তিনি সমস্ত পাপ মোচন করে দিয়ে সেই বান্দাকে তিনি আপন করে নেবেন এবং হেল থেকে হেভেনে ট্রান্সফার করবেন। জি। আমি একটা বড় কঠিন কাজ দিব এখন ইসমাইল আপনাকে। জি। কারণ আমার কাছে আমার ব্রেন একটু এলোমেলো হয়ে গেছে একটা তথ্য জানার পর। জি। ওই কথাতে আমি ট্রান্সফার হব, এর জন্য আপনাকে সময় দেব মাত্র 10 মিনিট। জি। আমি জানি যে আপনার ব্যক্তি জীবনের গল্প আছে, বাট ওই প্রসঙ্গটাকে বেশি ফোকাস না করে আল্লাহ রাসূল এবং আপনার যে তাদের সাথে কেমিস্ট্রি, সেটাকে একটু বড় করে নিয়ে এসেছি, যাতে করে এই জেনারেশন এখান থেকে প্রয়োজনীয় জ্ঞান এবং প্রয়োজনীয় প্রজ্ঞাটা নিতে পারে। এটা তো অনেক গুরুত্বপূর্ণ, রাইট? জি জি। আমার এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে আসলে এই বিষয়গুলি রয়েছে। আমি ওখানে যাব, বাট আপনার জীবনের সাথে আপনার যে সংঘর্ষ, আপনার যে স্ট্রাগল এবং আল্লাহ রাসূলের সাথে তার পথে থাকা এবং তাদের যে আপনার সাথে তাদের যে কেমিস্ট্রি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর গুরুত্বপূর্ণ কিছু আছে? না, এটা তো হতেই পারে না। দারুণ ভাবে কিন্তু কনভে হয়েছে। আপনি এগ্রিড নাকি না? জি জি, অবশ্যই। এটা তো কনভে হয়েছে, প্রপারলি মানুষের কাছে গেছে। এটা ঠিক না বেঠিক? না, অবশ্যই ঠিক এটা। আচ্ছা, এখন আপনি ব্যক্তি জীবনে যাচ্ছেন, সময় দিলাম মাত্র 10 মিনিট। গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা ট্রান্সফার করে দিয়েছি। 10 মিনিটের মধ্যে আপনার ব্যক্তি জীবনের গল্প শেষ করবেন। তারপর আমার কিছু আলাদা আলাপ আছে জি এই প্রোগ্রামের বাইরে, সেটা শেষ করেই আমি প্রোগ্রাম থেকে এসে বিদায় নিব। জি জি। 10 মিনিট, ইওর টাইম স্টার্ট নাও। এখন বাজে 12:10 আপনি শেষ করবেন। মানে আমি যে স্টোরিটা বলছি এটা 10 মিনিট বলবেন। আপনার এখন তো ব্যক্তি জীবনে গেছেন, আল্লাহ রাসূলের সাথে আপনার যে সাংঘর্ষিক জীবন এবং তাদের সাথে যে আপনার কেমিস্ট্রি, সেটা তো খুব পরিষ্কার ভাবে বর্ণনা হয়েছে, নাকি হয়নি? মনে কোনো খেদ আছে? না না না। দারুণ ভাবে বলছেন না, এটা মানুষও কিন্তু দারুণ ভাবে একসেপ্ট করেছে। ক্লিয়ার আপনি? এটাই তো আপনার মেন উদ্দেশ্য। জি জি জি। এবার ব্যক্তি জীবনের গল্প আসবে মাত্র 10 মিনিট। ওকে ওকে। 12টা থেকে 12:10 শেষ। ওকে ওকে ওকে, কন্টিনিউ। তো এরপরে 6 মাস পরে হঠাৎ করে আমার ফোনে 2 মিনিটের সুযোগ দাও, আমি আসতেছি। হ্যাঁ, জি জি, 2 মিনিট, বাট 12:10 শেষ করবেন গল্প। জি ওকে, আমি আসতেছি এখন। ওকে জি। তো যেটা হয় যে 6 মাস পরে হঠাৎ করে আমার ফোনে আননোন একটা ফোন আসে। আমি তখন ঢাকায় একটা প্রতিযোগিতার জন্য আসতেছিলাম। জি। তো আমাকে ফোন দিয়ে ওপাশ থেকে একটা মেয়ে বলে যে ভাইয়া কেমন আছেন? তা আমি বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কে? তো বলতেছে আমার নাম সুমাইয়া। তা বললাম সুমাইয়া নামে আমি তো আসলে কাউকে চিনি না। আর আমি যখন মানে স্টুডেন্ট লাইফে আসলে আমার খুব মনে পড়ে না যে কোনো মেয়ে স্টুডেন্টের সাথে আমার ভালো কোনো কনভারসেশন ছিল। এমনি হাই হ্যালো বা পরিচিত প্রতিবেশী, সেই হিসাবে দু একজনের সাথে আমার কথাবার্তা ওই অতটুকুই আর কি। তা আমাকে বলতেছে যে আপনি তাহলে আমাদেরকে ভুলেই গেছেন। তা বললাম যে আমি আপনাদেরকে ভুলে গেছি মানে কি, আমি তো আপনাকে চিনতে পারলাম না। তো বলতেছে যে আপনি আমাকে হেল্প করছিলেন অমুক জায়গায়, তখন সব বলছে যে গাড়িতে আসতেছিলেন তখন এরকম এরকম। তা বলছে আচ্ছা আচ্ছা, আপনারা কেমন আছেন? তো ও বলতেছে যে আপনি আমাকে আপনি করে বলতেছেন কেন, আমি তো আপনার ছোট বোনের মতো। তা বললাম না দেখেন, আসলে হুট করে তো আসলে কাউকে তুই বা তুমি বলা যায় না। তো বলতেছে যে না, আপনি আমাকে তুমি করে বলবেন। তা বললাম ঠিক আছে, তো বলেন। আমি আবারও আপনি করে বলি। বলেন ঠিক আছে। বললাম কি জন্য ফোন দিয়েছেন? তো বলতেছে যে ভাইয়া আমি তো সামনে তো রমজানের পরে আমি ভর্তি হতে চাচ্ছি, তা এখন কোথায় ভর্তি হওয়া যায়? তো ওই সময়
আমাদের যশোর শহরে ভালো একটা মহিলাদের জন্য একটা কওমি মাদ্রাসা ছিল। তা আমি বলি যে ঠিক আছে তাহলে ওখানে যান। তো ওখানে যাওয়ার পরে ওরা বলে যে এখানে তো অনেক খরচ। তো আমি আসলে এই কথাটা বলার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমি মানুষটা আসলে খুবই ক্ষুদ্র, কিন্তু আমি যদি একবার কাউকে কোনো কথা বলি, আমার পরিচিত, আমার ওস্তাদ, ছাত্র ভাই বা যারা আছে, ইনশাল্লাহ কেউ না বলতে পারবে না। তো ওই মাদ্রাসার যিনি পরিচালক ছিলেন, সেই পরিচালকের ছেলে, তার নাম ছিল নাইম। এই নাইমের সাথে আবার আমি পড়াশোনা করতাম, একসাথে আমরা হেফজ শেষ করছি। তো আমি সেই হিসাবে ওনাকে আঙ্কেল বলে ডাকতাম বা হুজুর বলে ডাকতাম। ওনার সাথে খুব ভালো ইয়ে ছিল। আমি বললাম যে হুজুর অমুক একটা স্টুডেন্ট যাচ্ছে, যতটুকু না করলে না, ওনার জন্য একটু মাইনাস করে দেন। তো উনি যথেষ্ট সম্মান দেখালেন এবং এখান থেকে ওরা আমার প্রতি খুব একটা বেশি দুর্বল হয়ে যায়। তখন আপডেট বা আপডেট, কখন কি লাগবে, কখন কি, সমস্ত কিছু আমার সাথে শেয়ার করতে থাকে। তো এক পর্যায়ে তাদের সাথে মোটামুটি ফ্যামিলিগত একটা কানেক্টিভিটি তৈরি হয়। বা এরকম হয় যে খুলনা অঞ্চলে বা ওই অঞ্চলে কখনো গেলে তাদের বাড়িতে যাওয়ার ইনভাইট আমাকে করা হয়। তো আমি একটা পর্যায়ে সম্ভবত 1 বছর বা 1.5 বছর পরে একটা সময় থাকে, তখন আমি ওখানে যাই, ওনাদের বাড়িতে যাই। ওনাদের বাড়িতে যাওয়ার পরে খুব ভালো মানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। তো এক পর্যায়ে যেটা হয়, কিছুদিন পরে আচ্ছা, কয়েকটা টেক্সট আছে, আমি একটু পড়ি। হ্যাঁ, মেহেদি হাসান লিখেছেন, ভাইয়া আপনার জন্য শুভকামনা। সালমান শাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ মন ভরে দেখছি এবং শুনছি। আচ্ছা, আজকের শেষ শো ঢাকা FM 90.4 2024-এ। অ্যাবসলিউটলি এমনও হতে পারে নতুন বছরে আপনারা নতুন কোনো মুখ দেখতে পারেন আজকের এই আয়োজনে, ভালোবাসার বাংলাদেশে, রাইট? গুরু এতেশামের পাশে নোবডি নোজ দ্যাট কি হবে। তবে যেহেতু বছরটা শেষ হচ্ছে এবং বছরের শেষ ভালোবাসার বাংলাদেশ আজকের দিনে হচ্ছে, এরপরে আমরা আবার নতুন বছরে ভালোবাসার বাংলা, মানে 1 বছর পরে ভালোবাসার বাংলাদেশে আপনার সঙ্গে আবারও চলে আসবে আমাদের গুরু এতেশাম। এবং আচ্ছা, গুরু কোথায় গেছেন? গুরু আছেন, গুরু একটু অপেক্ষা করেন, গুরু চলে আসবেন। আচ্ছা, আমরা আপনার কাছে যাই। হ্যাঁ, মেহেদি হাসান, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওই মেয়েটা আমাকে একদিন ফোন করে, ও বিশেষ করে বৃহস্পতিবার ওদের যখন ছুটি হতো, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার, তখনও বাড়ি আসলে মনে করেন যে আমাকে কল দিত আর কি। তো আমি সাধারণত ওর সাথে বেশি কথা বলতে চাইতাম না, কারণ আমি জানি যে ইসলামে এইভাবে আসলে অনর্থকভাবে কোনো মেয়েদের সাথে কথা বলার রাইট নাই। সেই জিনিসটি আমি মনের মধ্যে সবসময় লালন করতাম এবং আমি চাইতাম যে ওর সাথে কোনো প্রকার অনর্থকভাবে কোনো কথা না বলতে। তো আমি কথা বলতাম একটা কারণেই, যেহেতু লেখাপড়ার মানে মূল্যটা আমার কাছে অনেক বেশি। তো আমার একটা ডিরেকশনের কারণে যদি সে ভালো কিছু করতে পারে, হ্যাঁ, সেই কারণে আমি তার সাথে কথা বলতাম। কথা বলতে ভালো লাগতো, তাই তো? হ্যাঁ, ভালো যে লাগতো না সেটা যদি বলি তাহলে মিথ্যা বলা হয়ে যাবে। একদম, এই স্পিরিটটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, যে আপনি সত্যি বলেছেন, আমার পছন্দ, আমার কথা বলতে ভালো লাগতো, কিন্তু যেহেতু ইসলাম সেটাকে নিষেধ করেছে, তাই আমি চেষ্টা করতাম অ্যাভয়েড করার। ভালো লাগতো না এটা বললেও তো মিথ্যা কথা বলা। সেটা অবশ্যই। ঠিক আছে। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ও আমাকে একদিন বলে যে আমাকে তো বাড়ি থেকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। তা বললাম ওকে ফাইন, বিয়ে দিয়ে দিতে চাচ্ছে তো বিয়ে করে নাও, সমস্যা কি, বিয়ে করলে তো আরো ভালো, তবে বিয়ে করো। তো বলতেছে যে ছেলে পাবো কোথায়? তা বললাম বাংলাদেশে কোনো ছেলে নাই নাকি ছেলে খুঁজে দিতে হবে? মাদ্রাসায় যেভাবে আমি তোমাকে খুঁজে দিয়েছি, ছেলেও কি খুঁজে দিতে হবে? তখন বলতেছে যে না, আপনার খুঁজে দেওয়া লাগবে না, আমি খুঁজে নেব। তা বললাম ওকে ফাইন, ঠিক আছে, খুঁজে নাও, ঠিক আছে। এভাবে করে একদিন হঠাৎ করে সে ফোন দিয়ে আমার সাথে খুব কান্নাকাটি করতেছে, বলতেছে যে আমার বাড়ি থেকে ছেলে দেখছে, আমার কিন্তু বিয়ে হয়ে যাবে। তা বলে আমি কি করতে পারি, তোমার বিয়েতে কি উপহার দিতে হবে, কি উপহার দিতে হবে? আপনার কি খারাপ লাগছিল ব্যাক ইন দ্য মাইন্ড? আসলে এই জায়গাটা আমি যদি বলি, আমি কিন্তু আপনাকে আগেও বলছি যে আমি যেটা সত্য সেটা অবশ্যই সত্য বলবো। অবশ্যই। আমার তখন প্রিপারেশন ছিল যে আমি 2 লাইনে পড়াশোনা করছি, আমার কিভাবে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হবে সেই চিন্তা ছিল আমার মাথার মধ্যে। আমি মানে মনে করেন যে একজন রোগীকে যখন অবশ করা হয়, তাকে অপারেশন করা, সে কিন্তু কিছু বুঝতে পারে না। আমার বিষয়টা ছিল তখন এইরকম।
আচ্ছা তখন আমার ধরেন টিউশন ছিল, সারাদিন টিউশনই করতাম, প্লাস পড়ালেখা করতে হতো, যার কারণে আদার্স এইগুলো ভাবার কোনো সুযোগ ছিল না আমার। তো মনের মধ্যে খারাপ লাগতো না, সেটা যদি বলি সেটা ভুল, খারাপ লাগতো একটা কারণেই, যে এই মেয়েটা এখন যদি বিয়ে করে তো সে যেহেতু আমাকে বড় ভাই বলে ডাকে, আমি তাকে কিছু দিতে পারলাম না বা তার জন্য কোনো উপঢৌকন পাঠাতে পারলাম না, এই 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 জায়গাটা থেকে খারাপ লাগতো। তো একটা পর্যায়ে যেটা হলো, সে পরের দিন ছিল শুক্রবার, সেই শুক্রবারে আমাকে সকালে ফোন দেয়, কারণ আমি জানি যে সকালবেলায় তো ও ফোন দেয় না, আজকে ফোন দেয়। নেওয়াজ বলেছে বছরের শেষ প্রোগ্রাম, তাই নেওয়াজ বছরের শেষ প্রোগ্রাম, বহু বছর যেন আমরা একসাথে থাকি, সেই দোয়া থাকলো। লাস্ট 2 মিনিটস স্মাইল। জি জি। সো এরপরে কি হয় যে সে সরাসরি আমাকে প্রপোজ করে এবং বলে যে আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, জীবন সঙ্গী হিসেবে আপনার মতো একজন পারফেক্ট মানুষই আমার প্রয়োজন। তা আমি তখন বলি যে আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের কথা তুমি আমাকে শোনালে, আমি তোমার কাছ থেকে এগুলো আশা করি নাই। হ্যাঁ, তখন বলতেছে যে হয় আপনি আমাকে বিয়ে করবেন আর না হলে আমি আত্মহত্যা করব, এরকম একটা অবস্থা। তারপর কি হলো? তো আমি টোটালি বলি যে না, হয়ে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি তখন বলি যে না, এটা কখনো সম্ভব না, কখনোই সম্ভব না। তো এরপরে যেটা হয় যে কিছুদিন যাবৎ ও নাকি খাওয়া দাওয়া, ওর মা আমাকে বলে যে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এটা করছে সেটা করছে। তো আমার মাথার মধ্যে তখন আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে আমি ওর সাথে অভিনয় করব যাতে করে ওর পড়ালেখাগুলো ঠিক থাকে বা ও যাতে মানসিকভাবে ঠিক থাকে। সময় যখন হবে, যখন পড়ালেখা করবে তখন বুঝে যাবে, তখন ও এগুলো করবে না। তখন আমি ওকে বলি যে ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, তবে আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি পড়াশোনা করো আমিও পড়াশোনা করি, তারপরে হচ্ছে যে চিন্তা ভাবনা করা যাবে, ঠিক আছে। তো সে আমাকে দেখা করতে বলে, আমি কিন্তু এই যে এখনো পর্যন্ত বলি গুরু, আল্লাহ তাআলা সাক্ষী, এর সাথে এত কথাবার্তা হয় কিন্তু আমি তার ফেসটা কিন্তু তখন আমি দেখি নাই, ঠিক আছে। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে কি অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। সম্পর্কের কি অবস্থা? সম্পর্কের অবস্থাটা তো আসলে স্টোরির মধ্যে, সেটা তো সময় নেই, সময় পেলে আরেকদিন শোনানো যাবে। শুনি, ছোট্ট করে বলেন। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছোট্ট করে যদি বলতে হয়, তো 2 বছর মোটামুটি তার সাথে ছিল, কানেক্টিভেশনটা মানে মোটামুটি ভালোই ছিল। তো সে আমাকে বলে যে আমি জীবনে অন্য কোনো পুরুষের কাছে যাব না, প্রয়োজনে সারা জীবন অবিবাহিত থেকে যাব, কুমারী থেকে যাব, তারপরেও আপনি ছাড়া কাউকে বিয়ে করব না, হ্যান তেন অনেক কথাবার্তা বলে, ঠিক আছে। তো আমারও মনের মধ্যে তার জন্য একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে যায়, এই অভিনয়ের মধ্য দিয়ে একটা মানে বিতর্কত একটা সম্পর্ক তার সাথে তৈরি হয়, যে কারণে আমারও তার প্রতি একটু একটু করে ভালোবাসা, ভালো লাগা বাড়তে থাকে। তো একটা পর্যায়ে যেটা হয়, মানে এমন একটা সময় ছিল যে বৃহস্পতিবার মানেই হচ্ছে আমার অপেক্ষার দিন, যে সে কথা বলবে আমার সাথে। ও আচ্ছা, ওইটা আমি লাভ শোনার জন্য। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে এর মাঝে ওদের বাড়িতে আমি আরো 2 বার গিয়েছিলাম, কিন্তু তখনও বাড়িতে ছিল না, মাদ্রাসায় ছিল। আমার এক বন্ধুর সাথে গিয়েছিলাম ওদের বাড়িতে একবার, আরেকবার একটা দরকারে গিয়েছিলাম, কিন্তু তখন ওদের বাড়ি ঘুরে এসেছিলাম। এরপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে হঠাৎ করে একটা বৃহস্পতিবার আসলো, দেখি যে কোনো ফোন আসে না, বাবার ফোন বন্ধ দেখাচ্ছে, ওদের বাড়ির যে ফোনটা সেটা বন্ধ দেখাচ্ছে। তো somehow আমি তখন মনের মধ্যে একটু আমার শক লাগে যে কি ব্যাপার, ফোন বন্ধ কেন, বা তখন তো আশেপাশে ওইভাবে ফোনের প্রচলনটা ওই সময় তো ফোনের তো মনে করেন যে 15-এর পর থেকে মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে। তারপর তো আর কোনো নাম্বার বা কোনো যোগাযোগের মাধ্যম না থাকার কারণে যোগাযোগ করতে পারি নাই। তো ভাবি যে ও হয়তো বাসায় আসে না এই সপ্তাহে বা আদার্স এরকম কোনো কিছু ভাবি। তো হঠাৎ করে তার 4 থেকে 5 দিন পর আমাকে ওর এক বান্ধবী ফোন করে বলে যে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সংসার জীবন কেমন চলতেছে? তখন সংসার জীবন, আমি তো এখনো বিয়ে করি নাই। তখন ও শক খেয়ে গেছে, আপনি বিয়ে করেন নাই মানে? কেন, সময়ের সাথে আপনার বিয়ে হয় নাই? তা বললাম যে সময়ের সাথে আমার বিয়ে হবে কিভাবে? কয় কেন, শুক্রবারে তো সময়ের বিয়ে হয়েছে। হ্যাঁ, মানে শুক্রবারে তার বিয়ে হয়ে গেছে। আপনি জানেন না? না।
মানে সে তার বান্ধবী মনে করেছে যে আমার সাথে তার বিয়ে হয়েছে। হ্যাঁ, তো আমি তখন আমি মনে করি যে দুষ্টামি করতেছে বা সামহাও এরকম কোনো কিছু। তো হঠাৎ করে একদিন ওই নাম্বারটাতে ঢোকার পরে সে ফোন রিসিভ করে বলে যে আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার সাথে ওয়াদা রক্ষা করতে পারি নাই, বাড়ি থেকে ছেলে দেখে রেখেছিল, হঠাৎ করে বিয়ে হয়ে গিয়েছে। তা আমি বললাম যে তোমার সাথে এত কথা বলার আসলে কোনো ভাষা আমার নেই, বা আমি এত কিছু বলতেই চাই না। শুধু একটা কথাই আমি তোমাকে উপদেশ দিতে চাই, সেটি হচ্ছে যে পরিবারের পছন্দের কারণে হোক, তোমার ইচ্ছার কারণে হোক, যে কোনো কারণে হোক বিয়ে করে ফেলেছো, কখনো আমার কারণে যেন তোমার এই সংসারের উপরে কোনো ইফেক্ট না পড়ে। বাহ, দারুণ উপদেশ। এবং তার সাথে আমার ওই দিন ওইটাই শেষ কথা, এরপরে আর কখনো কোনো দিন তার সাথে আমার কোনো কথা হয়নি। এবং আমি যে সিমটা ব্যবহার করতাম সেই সিমটাও আমি ওই দিন ভেঙে ফেলি, এরপরে জীবনে কোনোদিন ওই সিম আর আমি রিপ্লেস করি নাই। মিস করেন? হ্যাঁ, মিস করি। মিস যদি বলি করি না সেটা মিথ্যা বলা হবে। মিস করি মানে তাকে মিস করে যে আমি আমার মনকে কষ্ট দিব, হৃদয়কে কষ্ট দেবো সে কারণে না, আমি একটা ঘটনা আমার জীবনে ছিল সেটা মিস করি আমি আর কি। আপনার কি এখন মনে হয় আপনি যদি আরেকটু সিরিয়াস হতেন তাহলে হয়তো তার সাথে সংসারটা হতো আপনার? দেখেন, সিরিয়াস হওয়ার কোনো লাইন ছিল না। প্রথমত কথা, আমি নিজের পড়ালেখা নিজের খরচে করতে হচ্ছে, তারপরে ভাই বোনের পড়ালেখার খরচ দিতে হচ্ছে। তাকে যে বিয়ে করতে পারেননি এটা নিয়ে আপনার কোনো আফসোস তো হচ্ছে না? এটা আমি এখন বর্তমান আমার যিনি ওয়াইফ আছেন একে বিয়ে করার আগে আমার আফসোস হতো। আচ্ছা, এখন আপনি আবার বিয়ে করেছেন? জি, আমি আবার বিয়ে মানে এই তো এই প্রথমেই বিয়ে? জি, এটাই। জি 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 জি। কত বছর ধরে? এই তো আমি বিয়ে করেছি আপনার, আমি স্টাডি শেষ করি 18-এ স্টাডি শেষ করার পরে একটা জব নেই মাদ্রাসায়, নেওয়ার পরেই তো মনে করেন কোভিড শুরু হয়ে গেল, পরে জবটাও চলে গেল, যার কারণে মোটামুটি 1-1.5 বছর লেট হয়েছে। তা আমি গত 22/2/2024 তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমার স্ত্রী খুবই নেককার এবং ধার্মিক একজন স্ত্রী, এবং আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তখন যদি আমি সুমাইয়াকে বিয়ে করতাম এর মতো একটা ভালো সুফি সাধু একটা নারী আমি পেতাম না। আলহামদুলিল্লাহ। কারণ আমি এই কথা দ্বারা একটা জিনিস বোঝাতে চাই, আমি যদি আপনাকে ভালোবাসি, আমি যদি আপনাকে মন থেকে পছন্দ করি, পৃথিবীর কোন পরশক্তি আছে আমার থেকে আপনাকে আলাদা করবে? এটা কিন্তু সম্ভব না। না, পৃথিবীর কোনো পরশক্তি সম্ভব না। জি, গায়ের জোরে সবকিছু হয়, কিন্তু কারো ভালোবাসা অর্জন করা যায় না, কিনে নেওয়া যায় না। টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু কারো ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। তো আলহামদুলিল্লাহ সফলতার দ্বার প্রান্তে আল্লাহ তাআলা পৌঁছানোর তৌফিক দিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে পৃথিবীর যদি কেউ বলে যে 2জন সুখী মানুষ আছে, আমার পকেটে টাকা নাই ঠিক আছে, কিন্তু আমি মনে করি 2জনের মধ্যে আমি একজন। কেন নিজেকে এত সুখী মনে হয়? কারণ 2টা কারণ আমাকে এত সুখী মনে হয় গুরু। আমি জানি না যে এটা নিজের কথা এভাবে বলা ঠিক হবে কিনা, শুনি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথাটা আসলে আমি জীবনে কাউকে বলি নাই বা বলতে চাইও না। 2টা কারণে আমার কাছে নিজেকে হ্যাপি মনে হয়। একটা কারণ হলো কোরআনের একটা আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমি একটা জিনিস চিন্তা করি যে আমাকে একদিন মরতে হবে, তো এই মরার পরে আমার আরেকটা জগৎ আছে, সেই জগতে যাতে করে আমি ভালো থাকার জন্য যতগুলি কাজ আছে সেই কাজগুলি আমি সাধ্য অনুযায়ী করতে পারি। আলহামদুলিল্লাহ। এর জন্য আমি প্রথমত কারণ নিজেকে সুখী মনে করি। দ্বিতীয় কারণ হচ্ছে আমি যা উপার্জন করি 100% হালাল উপার্জন আমি করি। আলহামদুলিল্লাহ, আমার টাকার মধ্যে কোনো হারাম টাকা নেই। এজন্য আমি হালাল খেতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি। এবং আমার সামনে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি তোমার কাছে 2টা টাকা পাবো, টাকা দাও, বা আমি তোমার কাছে এই জিনিসের জন্য তুমি ঋণী আছো, আমার কাছে এটা আমাকে দাও। হ্যাঁ, এই কারণগুলি না থাকার কারণে আলহামদুলিল্লাহ আমি নিজেকে সন্তুষ্ট হওয়ার কোটিখানায় কারণ থাকতে পারে, সন্তুষ্ট হওয়ার 1-2টা কারণে যথেষ্ট। সুন্দর কথা যে হালাল রুজি আমার শরীরে ঢোকে এবং আমার পারওয়ারিশ করতেছে আমার সন্তান বা আমার বউ, তাদেরকে হালাল রুজিতে পালন করতেছে। জি জি, কি মারাত্মক কথা। যে তারপর তো এরপরে ভাবি সম্বন্ধে একটু শুনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ও এমন একজন মানুষ। আপনি তো ছোট ভাইয়ের মতো, মানে আমি বৌমাই বলি। না 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 না, অবশ্যই অবশ্যই
শুনি আমার কথা শুনি। তো ও এমনই একজন মানুষ, আলহামদুলিল্লাহ, সে হয়তো শুনছে না এখন, বা ও স্মার্ট জগতের লোকই না, কোনো একদিন হয়তো শুনতেও পারে, শুনে রাখতে চাই, রেকর্ড রাখতে চাই। জি জি জি, যদি আমি মায়ের গল্প তো আধা ঘন্টা, আমার ভাবির গল্প শুনি। জি জি, তো ও এমনই একজন মানুষ, ওর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তো আমাকে বলে যে অমুক জিনিসটার হলে ভালো হতো, কি করা যায় বলেন তো। যেমন আজকে আসার সময় আমাকে ফোন দিয়েছে, তার একটা চাদরের প্রয়োজন। তো সে আমাকে বলতেছে যে আপনি তো শহরে থাকেন, শহরে তো বেশি শীত নাই, আমাদের গ্রামের এদিকে তো মোটামুটি একটু শীত আছে। এখন আমার যে ব্লেজারটা আছে এটাতে আসলে ভালো একটা শীত মানাচ্ছে না, তাহলে কি করা যায়। তাও চাইতে পারছে না সরাসরি। তা বললাম তুমি সোজাসুজি বলে দাও যে আমার একটা চাদরের প্রয়োজন, তাহলে তো আমি ব্যবস্থা করে দিতে পারি। তখন হেসে দিচ্ছে, তো বলছে সো সুইট, তো হেসে দিয়ে বলতেছে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আনেন, যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আনেন। এবং সে, আমি মনে করি যে আমার থেকেও বেশি দিনদার। আমি আর কতটুকু দিনদার, আমি তো অনেক সময় আমি তো গুরু আসলে অনেক প্রফেশনের মধ্যে জড়িত, অনেক সময় এরকম হয় যে আমি নামাজ কাজা হয় না, তাহাজ্জুদ পড়া হয় না, বা অনেক সময় জিকির আজকার করার সুযোগ হয় না ঠিক মতো, কোরআন তেলাওয়াত, অনেকগুলো কাজের সাথে জড়িত। হ্যাঁ। তো সে কিন্তু কাজের সাথে জড়িত, একটু শুনে নিয়ে থাকি। আমি গুরু, প্রথমত আমি একটা মসজিদের ইমাম এবং খতিব হিসাবে আছি প্রতি ওয়াক্তে এবং জুম্মা সহ। জি গেল একটা। তারপর 2 নম্বর হচ্ছে ইসলামী আলোচনার মাঠেও, আলোচনার জগতে জি পা দিয়েছি। আলহামদুলিল্লাহ। জি, তারপরে হচ্ছে আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, পার্ট টাইম জব। 3 তারপর তো এরপরে হচ্ছে আমাদের একটা সংগঠন আছে, মানব কল্যাণ একটা সংগঠন আছে। তো এই সংগঠনের মোটামুটি একটা ভালো মানের একটা দায়িত্বে আমি আছি, সেখানেও প্রতিদিন কিছু কিছু সময় দিতে হয়। আরো আছে নাকি? তো এরপরে আরেকটা জিনিসের সাথে আমি জড়িত ছিলাম, সেটি হচ্ছে যে একটা ইসলামী সাংস্কৃতিক সংগঠন। আচ্ছা, যেমন বিভিন্ন যে সংগঠন, ওকে, এরকম একটা সংগঠনের সাথে জড়িত আছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের গ্রামের যে সমস্ত তরুণ এবং যুবক ছেলেরা আছে, তাদের বলতে পারেন যে নগণ্য একজন ডিরেক্টর হিসেবে সবসময় কাজ করতে হয়, তারা যেন খারাপ পথে না যায়, বা তারা যেন ভালো ভালো কাজের উদ্যোগ নেয়। একজন সংগঠক হিসেবে, সংগঠন ছয়টার প্রফেশনের সাথে জড়িত। ওকে, সংসার চলতেছে তো ঠিকঠাক? জি আলহামদুলিল্লাহ। কি যেন একটা গল্প বলতে যাচ্ছিলেন, মানে বউকে নিয়ে কি একটা গল্প বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, তো ও বলছিলাম যে ও আমার থেকেও বেশি দিন, তার ওর কখনো বিশেষ করে বেশি অসুস্থতা না থাকলে তাহাজ্জুদটাও মিস হয় না। হ্যাঁ, তো আমি অনেক সময় আমার শুইতে 12টা 1টা 2টাও বাজে, কখনো অনেক সময় স্টাডি করার কারণে আবার শুইতে দেরি হয়। তো ও তখন আমাকে আমি বললাম আমি শুনলাম তো ঘন্টাখানেক আগে, আমাকে ডাকতেছো কেন, তুমি তাহাজ্জুদ পড়ো। তো আমাকে বলে যে তাহলে আপনি হুজুর হয়েছেন কেন, আপনাকে আমি ডেকে উঠাতে হয়। হ্যাঁ, তারপর এবং 5 ওয়াক্ত সালাতের পরে যে সমস্ত আমলগুলি আছে হাদিস শরীফে বর্ণিত, একদম ডিটেইলড আমল যেটা, হ্যাঁ ডিটেইল আমল যেটা, যেমন জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে সূরা ইয়াসিন। মাঝে মধ্যে আমি তাকে শোনাই, সে আমাকে শোনায়। তারপরে জোহরের সালাতের পরে কিছু আমল আছে, মানে তখন তো আমি বাসায় থাকতে পারি না। এই অভাব কোনোভাবে প্রভাব পড়ে না? এই অভাবটা মাঝে মধ্যে, সংসারের যে অভাব, প্রভাব পড়ে না? না, এটা কোনো প্রভাব পড়ে না। বা আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি আমার অভাব আমি নিজেকেও বুঝতে দেওয়ার চেষ্টা করি না। বাট পরিবারে তো একটু টানাটানি থাকেই। জি, পরিবারে তো টানাটানি একটু থাকেই। সো প্রভাব পড়ে না এটার জন্য? যদি বলি যে সম্পর্কে, স্বামী স্ত্রীর মহব্বতে, না, মহব্বতের কোনো প্রভাব আজকে তারিখে যে সবাই বলে যে, আই এম সরি ফর দ্য স্টেটমেন্ট, যে মেয়েরা নাকি অসম্ভব সফলতা না থাকলে, সফল পুরুষ প্রচুর টাকা না থাকলে নাকি ওখানে সন্তুষ্ট হয় না। এটা ভুল কথা, সম্পূর্ণ একটা ভুল কথা। এটা আমি বলবো যে আমি জানি না, আমার কথা অনেকে বলতে চেষ্টা করে এইভাবে কথাগুলো। না, এই কথা কখনোই আমি বিশ্বাস করি না। এইটা যদি বলতে হয়, দেখেন পুরুষদের মধ্যেও আমরা অনেক পুরুষ আছে যারা স্বার্থ ছাড়া কিছু বুঝি না। তাহলে বিচ্ছিন্ন 2-1টা মেয়ের গল্প, সবার ক্ষেত্রে এরকম না। আপনার ক্ষেত্রে আপনি তো একটু টানাটানি তো আছেই সংসারে, রাইট? জি অবশ্যই আছে, অসম্ভব টানাটানি আছে এখন এত কাজ করার পর। জি অবশ্যই আছে। তাতে ভালোবাসার আমি মনে করি যে কোনো কমতি নাই, আলহামদুলিল্লাহ। কি কারণে ঘটনাগুলো ঘটতেছে? সব ঠিক হয়ে যাচ্ছে থাকার জন্য, আল্লাহর পথে থাকার জন্য, এবং আল্লাহর
আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসে তোমাদের মধ্যে সফল, দুনিয়াতে সফল ওই ব্যক্তি, আখিরাতে সফল তো যে দুনিয়া থেকে নেক কাজ করে গেল, আর দুনিয়ার সফল হচ্ছে ওই ব্যক্তি যে দুইটা জিনিস পেয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো নেককার স্ত্রী, এবং 2 নম্বর হলো মাথা গোজার মতো একটা বাসস্থান যে পেয়েছে, দুনিয়াতে সফল কাম। এবং নারীদের জন্য ওই নারী সব থেকে সফল যে দুনিয়াতে একজন দিনদার, নেককার, সৎ চরিত্রবান একটা স্বামী পেয়েছে, এবং সে তার স্বামীর কাছ থেকে তার জীবিকার নির্বাহ করে হালাল। ইসমাইল, কতটুকু সৎ আপনি? আমি সৎ না বলে দিলাম না, আমি সেটা আমি মনে করি যে আমি এখনো পর্যন্ত একজন সৎ, মানে যতটুকু হওয়া দরকার আমি হতে পারি নাই। চরিত্রের দিক দিয়ে সেটা তো বললামই। আসলে দেখেন, আমরা যেহেতু মনে করেন যে পাবলিক ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হয়, চোখে জানার কথা বাদ দিলাম, মনের জানা বাদ দিলাম, বাট তারপর আপনি তো সৎ বাকি সময়টাতে। আলহামদুলিল্লাহ। বিদায় নিচ্ছে আজ অদ্ভুত সুন্দর এক ভালো লাগা ভালোবাসার গল্প নিয়ে। বিদায় নিচ্ছে আজ যে কথাটা অনুষ্ঠানের মাঝখানে খুব আবেগ দিয়ে বলতেছিলাম, এবং ওইটা বলতেছিলাম আরাফার ময়দানের সেই হাজিরা যে আওয়াজটা তোলেন সেটা নিয়ে। আর বলতেছে এখন যদি আল্লাহ না করুক কোনো কারণে ঘোষণা চলে আসে, মাইকে যদি আওয়াজ হতে থাকে যে আগামীকাল বিকাল 5 ঘটিকার পর মহিষবাথান গোরস্থান ময়দানে জানাজার নামাজের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আলহাজি শরলক সাহেবের একমাত্র আলহাজি শরলক সাহেবের মেজ সন্তান এহতেশাম পরলোকগত হয়েছে, এবং আমার হয়তো নিথর শরীর হয়তো কবরের মধ্যে নামানো হবে। আমার কাছের মানুষজন হয়তো আমাকে কবরে নামিয়ে দিবে, আর চারিপাশ থেকে কোরাসে সে আওয়াজ আসবে। এই আওয়াজটার মধ্যে কেমন একটা হ্যালুসিনেশন টাইপের একটা ফিল চলে আসে। মিনহা খালাকনাকুম অফিহা নুইয়িদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার এই ফিলটাই আজকে পুরো সময়টা জুড়ে এই মানুষটার সাথে কথা বলতে গিয়ে আসছিল, যে এখনো সুযোগ আছে, এখনো হয়তো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এরকম দিনদার না করে পৃথিবী থেকে আমাদেরকে না নিয়ে নেন। আজকের তারিখে যখন আমরা চিন্তা করতেছি যে শুধু টিপিক্যাল দিনদার হলেই ভালো থাকা যায়, আদৌ কি যায়, এই ভাবনাটা ভাবতেছি, তখন দারুণ একটা এক্সাম্পল আপনাদের সাথে নিয়ে এসেছি ইসমাইলকে। ইসমাইল একদম হাতে কলমে দেখিয়ে দিল আমাদেরকে কাছ থেকে যে হ্যাঁ, আজকের তারিখেও যখন পৃথিবী অনেক দূরে গিয়ে গেছে বলে অনেকে দাবি করে, যখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যে ব্যক্তির নাম বিল গেটস, তারও সম্পর্ক ভেঙে যায়, পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি তারও সম্পর্ক সেপারেশন আসে, পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়াবিদ তারও সম্পর্ক ভেঙে যায়, তখন শুধু সেই সম্পর্কটা দারুণ ভালোবাসার মধ্যে, অসম্ভব মমত্ববোধের মধ্যে টিকে থাকে যদি সেই ব্যক্তিটা দিনদার হয় এবং তার বিবিও দিনদার হয়। এই চরম একটা দারুণ একটা এক্সাম্পল আমরা আজকে কাছ থেকে দেখলাম, এবং এই ঘটনাটা আমি শুনতেছি আর ভাবতেছি, এইভাবেই যদি আমরা বাকি জীবনটা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা টেনে নিয়ে যেতে পারি, তাহলে এই জীবনে তো বটেই, পরবর্তী জীবনেও আমাদের জন্য ভালো কিছু একটা আমাদের জন্য থাকবে, এটা আমরা নিঃসন্দেহাতীতভাবে আশা করতেই পারি। বিদায় নিচ্ছে আজ। তার আগে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা। বহু বছর এই জায়গা থেকে কাজ করা হয়েছে। আমি তো 2 ইনিংসে আবার ব্যাটিং করার বা বোলিং করার সুযোগ পেয়েছি। একবার 2014 থেকে দীর্ঘ সময়, তারপর আবার শুরু করেছি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই প্রোগ্রামের সাহচর্য হয়েছি, যাদের সাথে কাজ করেছি, সবার জন্য সবসময় আমার কৃতজ্ঞতা বোধ থাকে। তাদেরকে আমি অসম্ভব রকমের ভালোবাসি, শ্রদ্ধা করি, স্নেহ করি এবং মাথার তাজ বানিয়ে রাখি। বিভিন্ন সময় তাদের প্রসঙ্গে কথা আমি বলি, এটার সাক্ষী আপনারা, সাক্ষী এই ঢাকা FM এর ইথার, সাক্ষী ঢাকা FM স্টুডিও, যে আমি তাদেরকে কত বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি, মহব্বত করি, মায়া করি। এবং আমি জানি যে আমার যারা ফ্রেমিং শেয়ার করে, কো অ্যাঙ্কার তো বটে, এট দ্য সেম টাইম দ্য প্রডিউসার্স, প্রথম থেকে আজ অবধিকাল পর্যন্ত, আজ প্রায় 15-16-17 বছর হয়ে গেল বিভিন্ন চ্যানেলে, তারপর আমি পুরান হতে দেয়নি আমাকে, শুধু তাদের এফোর্টের জন্য, তাদের একদম পরিশ্রমের জন্য, তাদের প্রত্যেকটা এক্সিকিউশন প্রপারলি, তাদের এক্সিকিউশনের জন্য। তাদের মধ্যে
অন্যতম আরেকজন হচ্ছে শান্ত। শান্তকে আমি অসম্ভব রকমের ভালোবাসি। শান্ত, তুই যেখানেই থাকবি, যখনই থাকবি, যেমনই থাকবি, বিশ্বাস কর তোর ভাই তোকে পাগলের মতো ভালোবাসে, তুই নিজেও এটা জানিস। এই একই কথাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলেছি, এবং সেই ব্যক্তি মানুষগুলো তাদের জীবনে কেমন সেটা তাদের ফাংশন, বাট এটা তো ঠিক যে ভাই হিসাবে আমি এটা অর্জন করে নিয়েছি তোদের কাছ থেকে। আমার বিশ্বাস নিরঙ্কুশভাবে ভালোবাসা আমি তোর কাছ থেকে অর্জন করে নিয়েছি। যতটুকু ভালোবাসা, শ্রদ্ধা এবং স্নেহ তুই দিয়েছিস, ইন রিটার্ন ততটুকু স্নেহ এবং ভালোবাসায় আমিও তো তোর কাছে হাত বাড়িয়ে দিয়েছি। সো এটা আমার অর্জন। এই ভাইকে কখনো পর করতে নাই। আর এটা জেনে রাখিস, তোর ফ্যান আমি আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো, এবং ভবিষ্যতে পুরোটা জীবন মুখিয়ে থাকবো যে শান্ত যেন কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো ভাবে আমার সাথে ফ্রেম শেয়ার করে। এটা আমার জন্য দারুণ একটা প্রাপ্তি হবে। শান্ত, আমি দেখেছি যে প্রফেশনের ক্ষেত্রে দ্য ওয়ে শি ডেলিভার এত বেশি ডেসপারেট, যাতে করে বহু মানুষের কাছে ভালোবাসার কারণ সে হতে পারে। এই ক্ষুধা কখনোই তোর মিটবার নাই। আমি জানি যে বিভিন্ন সময় বিভিন্ন ভেঞ্চারের সাথে তুই পার্ট হবি, তোর জীবনটাকে আরো দারুণভাবে ফ্লারিশ করবি, যেটা আমি দারুণভাবে চাই সব সময়। কিন্তু মানুষের ভালোবাসা পাওয়ার যে খিদা, যে লোক তোর লেগে বসেছে, সেই ক্ষুধা থেকে তুই কখনো নিবৃত হতে পারবে। আমি চাইও না তুই নিবৃত হোক, কারণ তোর ফিতরত, তোর 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 অ্যাটিটিউড, তোর পার্সোনালিটির মধ্যে এই জিনিসটা একদম থরে থরে সাজানো আছে, অ্যান্ড ইউ ডিজার্ভ ইট। সো আমি তোর ওই যে বিভিন্ন প্রোগ্রাম শুনতাম, আমি তোর ভোর হলেই বাচ্চাকে যখন তার স্কুলে দিতে যেতাম, তখন আমার গাড়ির মধ্যে FM চালিয়ে দিয়ে তোর প্রোগ্রাম শুনতাম। একটু চোরের মতো করে তোকে একটু মেসেজ দিতাম, পরক্ষণ আবার ডিলিট করে দিতাম, যে পাত্তা একটু দিল না তাই ডিলিট করে দিই। ওই রকম বোধ, ওইরকম ভালোবাসা, ওইরকম মহব্বত, ওইরকম তোর ফ্যান হিসেবে আমি সারা জীবনই তোর কাছে থাকবো। আমাকে পার করতে নাই, আমাদেরকে পার করতে নাই। জেনে রাখ, পৃথিবীর কোনো একটা কর্নারে তুই যেমনই থাকিস না কেন, কেউ একজন যত্ন করে তাকে ভালোবাসে, তোর ভাই হিসেবে জান্নাত মেহেতে শাহ। বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। টেক কেয়ার। অলরাইট ডিয়ার লিসনার্স, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আজকের অতিথিকে। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষের দিকে চলে আসছি। যেতে যেতে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা সবসময় কিন্তু আমাদের পছন্দের মানুষকে নিয়ে ঘুরতে যাই এমন, বা ঘুরতে যেতে চাই এমন একটা জায়গায় যেখানে গেলে আসলে মেমোরিজ এবং লাক্সারিয়াস একটা এক্সপিরিয়েন্স আমরা নিয়ে আসতে পারি। তো সেই রকমই একটা এয়ারক্রাফট হচ্ছে গিয়ে এমিরেটস এয়ারলাইন্স। আপনি চাইলে কিন্তু সেখানে প্রিয়জনকে নিয়ে যেতে পারেন। এখন দুবাই হয়ে উড়ে বেড়াতে পারেন 140টিরও বেশি দেশে প্রতিদিন 3টি ফ্লাইটে। এছাড়া এমিরেটস ইকোনমিতে ফ্লাই করলে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের সব দেশীয় ড্রিঙ্কস, মানে দেশীয় খাবার, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস এবং থাউজেন্ডস অফ এন্টারটেনমেন্ট চ্যানেলস। নট অনলি দ্যাট, এখন কিন্তু আপনি আপনার যে লোকাল কার্ড আছে সেটা দিয়ে বিডিজিতে পেমেন্ট করেও আপনি অনলাইনে বুক করতে পারছেন আপনার এয়ার টিকিটটি। সো এটা একটা অ্যামেজিং ডিল। সো আপনাকে যেটা করতে হবে, বিস্তারিত জানতে ভিজিট করতে হবে emirates.com এবং আপনার ফ্লাইটটা এখনই বুক করে ফেলতে হবে। আমি শান্ত আপনার সঙ্গে ছিলাম। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য, যারা এই ভালোবাসার বাংলাদেশে আমাকে অসম্ভব রকম ভালোবাসা দিয়ে গেছেন, এবং যারা হয়তো জীবনে কোনো একটা প্রান্তে আবারও গিয়ে শান্তর সঙ্গে এক হবেন কোনো একটা রেডিওতে। তবে ভালোবাসার বাংলাদেশে আমার প্রেজেন্স আজকেই শেষ। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে ঠিক একইভাবে এই চেয়ারে অন্য কেউ একজন আসবে এবং সে হয়তো দারুণভাবে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করবে, এমনটাই আমি প্রত্যাশা করছি। কারণ আমার প্রত্যেকটা কাজ আসলে আমার বাচ্চার মতো, যাকে আমি দারুণভাবে ডিল করার চেষ্টা করেছি এবং অসম্ভব রকম কেয়ার নিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করেছি আমার প্রত্যেকটা কাজ। তো আমি আশা করব যে ঠিক পরবর্তীতেও এমন একজন মানুষ আসবে যে খুব যত্নের সাথে এই কাজগুলোকে করবে এবং আপনাদের সঙ্গে থাকবে। আর ডেফিনেটলি আমি তো আমার ব্যক্তিগত যে পেজ আর যে শান্ত, সেটা থেকে সবসময় আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করব, কিন্তু রেডিও ইজ আ থিং যেটা আই উইল মিস ফর এভার। আই ডোন্ট নো, হয়তো জীবনের তাগিদে আবারও কোনো একটা সময় কোনো একটা ফ্রিকোয়েন্সিতে শান্তকে হয়তো শুনতে পাবেন। এমনও হতে পারে ঢাকা এফএমেই আপনি শান্তকে শুনছেন, কিন্তু ভালোবাসার বাংলাদেশে আজকে শেষবারের মতো আপনারা আমাকে দেখলেন। অসংখ্য ধন্যবাদ। আমি চেয়েছিলাম এই ব্যাপারটাকে আপনাদের কাছে বলতে না, কিন্তু পরক্ষণে আপনারা এত ভালোবাসা আজকে আমাকে দিলেন, মনে হলো যে এই বিদায়টুকু যদি আপনাদের কাছ থেকে না নিয়ে যাই বড় বেশি অন্যায় হয়ে যাবে। যে চলে গেলাম, ভালোবাসার মানুষজন যখন চলে যায় অ্যাটলিস্ট বলে যেতে হয় যে আমরা চলে গেলাম। ধন্যবাদ আপনাদেরকে, ভালোবাসায় ভালোবেসে যারা আমাকে রেখেছেন, যারা এই ভালোবাসার বাংলাদেশ এই প্ল্যাটফর্মটাকে
এত বেশি ভালোবাসা দিয়েছেন। ধন্যবাদ গুরুকে, যার কাছ থেকে প্রতিনিয়ত আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, যাকে সেই কলেজ লাইফে যেতে যেতে শুনতাম, একা একা কাঁদতাম, সেই মানুষটার সঙ্গে পাশাপাশি বসে স্টেজ শেয়ার করার মতো এত সৌভাগ্য নিয়ে যে আমি জন্মেছি এটা আমি জানতাম না। এই যে এত এত মানুষের ইমোশন আমি এত কাছে থেকে জেনেছি, কখনো হেসেছি, কখনো কেঁদেছি, কখনো জীবনকে নিয়ে দ্বিতীয়বার ভাবার সুযোগ পেয়েছি, এবং সেটা শুধুমাত্র এই ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা পুরোটা সময় আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, যে গেস্টরা, যে অতিথিরা আপনাদের গল্পগুলো শেয়ার করেছেন। বিশ্বাস করেন জীবনে আমি অনেক কিছু শিখেছি। এমন একটা সময় ছিল, মানে এত ফ্রাস্ট্রেশন নিয়ে এই হট সিটে বসতাম, এবং যখন এই প্রোগ্রামটা শেষ হতো এত এত মোটিভেশন নিয়ে বাড়ি ফিরতাম। মনে হতো জীবন কত ভালো আমার, মানে আমি কত দারুণভাবে সময়টাকে এনজয় করছি, আমার জীবনটা কত দারুণ কাটছে। সত্যি জীবন আসলেই অনেক দারুণ, এবং আপনারা সাথে থাকলে সেটা আরো বেশি দারুণ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালোবাসা মানে অফুরন্ত। পরবর্তীতে আবার কথা হয়ে যাবে, দেখা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি এবং সবার জন্য শুভকামনা।